সুন্দর একটা টপিক। এটা আপনাদেরই অনেকে সাজেস্ট করেছিলেন। তো তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো শুরু করি তাহলে। ঠিক আছে। শুরুতে আমরা জাস্ট 3 রাউন্ড নাড়ি শোধন প্রাণায়াম করি। হুম। 3 রাউন্ড নাড়ি শোধন প্রাণায়াম করার পরে আমরা শুরু করব। আর সবাইকে রিকোয়েস্ট করব আপনাদের ভিডিওগুলো অন করবেন। তাহলে আমারও ভাল লাগে, মনে হয় যে আমি মানুষের সাথে কথা বলছি। 3 রাউন্ড নাড়ি শোধন প্রাণায়াম করবো আমরা। আর বাঁ নাক দিয়ে শ্বাস ছাড়ার পর আমরা ধীরে ধীরে বিশ্রাম করতে পারি। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरुदेव। হুম। তো কর্মা বলতে আমরা কি বুঝি, শুরুতে আপনাদেরকে জিজ্ঞেস করি। কর্মা মানে আমরা কি বুঝি? ইন্টারাক্টিভ সেশন করব আমরা, হ্যাঁ, এরকম না যে শুধু আমি বলবো, কিছু আমি বলবো, কিছু আপনারা বলবেন, সবাই মিলে একটা সুন্দর সেশন করব আমরা। ওকে। তা কর্মা মানে কি? কর্মার যদি আমরা ডিকশনারি মিনিং দেখি, কর্মা মানে হলো অ্যাকশন। হ্যাঁ, তো যে কোনো অ্যাকশন, হ্যাঁ, যত ভার্ব আমরা পড়েছি ইংলিশে, সমস্ত ভার্ব সেগুলো ইন দ্য অ্যাম্বিট অফ কর্মাতে আসে। কর্মা যদি আমরা ব্রড সেন্সে ভেবে দেখি, যত ভার্বস আমরা পড়েছি ইংলিশ গ্রামার বা বাংলা গ্রামারে, সমস্ত কিছু কর্মার মধ্যে আসে। এবার কর্মা কি শুধু অ্যাকশন লেভেলে থাকে? কর্মার আরেকটা অ্যাসপেক্ট হলো আমাদের থট লেভেলেও কিন্তু যা যা চলে, সেটাও কিন্তু কর্মা। হুম। থট লেভেলে মানে আমাদের মধ্যে যে ইমপ্রেশনস আছে। হুম। আচ্ছা, ইমপ্রেশনস কি? শুরুতেই আমরা ডিফাইন করি, কারণ আজকে হয়তো আমরা বেশ কয়েকবার এই ইমপ্রেশন ইমপ্রেশন শব্দটা ইউজ করব। যখন আমরা কোনো কাজ করি, তো সেই কাজটার একটা রিফ্লেকশন আমাদের মনের উপরে পড়ে। হ্যাঁ। যেমন ধরুন, আগেকার দিনে আপনাদের মনে আছে এই ফিল্মওয়ালা ক্যামেরাগুলো আসতো, যেখানে আমাদেরকে প্রথমে ফিল্মটা ঢুকিয়ে তারপরে ফিল্মটা সেট করে তারপর ছবি তুলতে হতো। তো সেখানে কি করতাম, একটা সিনারির দিকে আমরা ফোকাস করে তারপর আমরা সেটা ছবি তুলতাম, তো কি হতো, সিনারিটার ইমপ্রেশনটা ফিল্মে চলে আসতো। হুম। তো তেমনি আমরা যখন কোনো কাজ করি, অটোমেটিক্যালি সেই কাজেরও ইমপ্রেশনস আমাদের মধ্যে আসে, বেশিরভাগ কাজের। তো কর্মার ব্রড ডেফিনেশন কি? যে আমাদের মনের মধ্যে যে ইমপ্রেশনস গুলো আসছে সেইটা, আমরা যে অ্যাকশনস গুলো এখন করছি সেইগুলো, প্লাস সেই অ্যাকশনের পরবর্তীকালে সেই অ্যাকশনের যে ফল আমরা পেতে চলেছি, এবং সেই ফলের উপর আমরা যেভাবে রিয়াক্ট করতে চলেছি, হ্যাঁ, সেগুলো কিন্তু কর্মা। ঠিক আছে, এটা বোঝা গেল সবার? এটা ক্লিয়ার যে মনের মধ্যে যে ইমপ্রেশনস আছে, যে জিনিসগুলো আমরা এখন করছি, এবং তার থেকে আমরা যে ফল আগামী দিনে পেতে চলেছি, এই সব কিছু কিন্তু কর্মার মধ্যে আসে। হুম। তো কর্মাকে, হ্যাঁ, গুরুদেব বলেন যে 3 ধরনের কর্মা হয়। হুম। তো প্রথম কর্মা হলো যেটা, সেটা হলো প্রারব্ধ কর্মা। প্রারব্ধ কর্মা হলো আপনি আগে যা করে এসছেন তার বেসিসে আপনি কিছু ফল পাচ্ছেন। মানে ব্যাপারটা এরকম, আপনি কিছু একটা রান্না আগে করে রেখেছিলেন, এখন সেটা আপনাকে খেতেই হবে। সেটা না খাওয়ার কোনো উপায় নাই। হ্যাঁ। তো সেইটা হলো প্রারব্ধ কর্মা। মানে আগের জন্মে, আগের জন্মে আগের জন্মেও হতে পারে, এই জন্মেও হতে পারে। জন্মে হতে পারে। ওকে। যে এমন একটা কিছু হয়েছে যার জন্য কিছু একটা ফল আপনি এখনই পাচ্ছেন, সে ভালো খারাপ সেটা অন্য ব্যাপার, কিন্তু সেটাকে আপনাকে খেতেই হবে। ওই রান্নাটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। সেইটা হলো প্রারব্ধ কর্মা। প্রারব্ধ কর্মার এক্সাম্পল কি? যে আপনি কোনখানে জন্মেছেন, কোন ফ্যামিলিতে জন্মেছেন, হ্যাঁ, আপনার হাইট, হুম, আপনার হাইট আপনার প্রারব্ধ কর্মা। আপনার ফ্যামিলি, আপনার বাবা মা,
হ্যাঁ, এগুলো সব কিন্তু আপনার প্রারব্ধ কর্মা। ঠিক আছে? তো সেকেন্ড টাইপ অফ, আর এগুলোর মানে কি, এগুলোকে চেঞ্জ করার উপায় নেই। মানে প্রারব্ধ কর্মা সোজাসুজি বলতে গেলে এটাকে আপনি বিশেষ কিছু চেঞ্জ করতে পারবেন না। সেকেন্ড টাইপ অফ কর্মা হলো সঞ্চিত কর্মা। সঞ্চিত কর্মা মানে এমন কিছু কর্মা যেগুলো হয়ে আছে আগে, আগে হয়তো হয়ে আছে, কিন্তু সেগুলো এখনো না সিড ফর্মে আছে, সেগুলো এখনো বীজ হয়ে আছে। এবার দেখুন, বীজ থেকে অঙ্কুর বেরোতে পারে, আর আমরা যদি সেই বীজটাকে ভালো করে সেঁকে দিই তাহলে কি হবে? অঙ্কুর বেরোবে বীজ থেকে? বেরোবে না তো। সবাই আছেন আমার সাথে? বুঝতে পারছেন এখনো পর্যন্ত? যদি বীজটাকে আমরা খুব ভালোভাবে সেঁকে দিই, ধরুন আপনি ছোলা কিনেছিলেন, হ্যাঁ, এবার ছোলাকে আপনি জল টল দিয়ে যত্ন করে রাখেন, তাহলে ছোলা থেকে কি হবে? অঙ্কুর বেরোবে। কিন্তু সেই ছোলাটাকে যদি আপনি ভালো করে সেঁকতে থাকেন, তাহলে সেটা থেকে কিন্তু আর অঙ্কুর বেরোবে না। তার মানে সঞ্চিত কর্মা যেটা, সেটাকে কিন্তু আপনি বার্ন করতে পারেন। সেটা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। মানে ফল বেরোনোর আগেই আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। কিভাবে? না, আপনার স্পিরিচুয়াল প্র্যাকটিসের থ্রু দিয়ে আপনি সেটা করতে পারেন। আমরা ডিটেলস এটা নিয়ে পরে কথা বলবো। তো এই ব্যাপারটা এরকম যে আপনি আহ, একটা রান্না করেছিলেন, কিন্তু কি হলো, রান্না করার পর ধরুন আপনি সুজি বানাচ্ছেন, হ্যাঁ, সুজি বানাতে বানাতে আপনার মনে হলো যে মিষ্টিটা একটু কম হয়ে গেছে। হুম। তো তখন আপনি কি করতে পারেন? আপনি চিনি দিতে পারেন বাইরে থেকে। হুম। তো আপনাকে ওই আহ, কম মিষ্টি সুজি খেতে হলো না, আপনি আগে থেকে চিনি ঢেলে আপনি ভালো মিষ্টি সুজি খেতে পারেন। তো এই জিনিসটাকে আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার? সঞ্চিতা কর্মা সবার ক্লিয়ার? আচ্ছা, তো প্রারব্ধ হলো, সঞ্চিতা হলো, আর থার্ড টাইপ অফ কর্মা হলো আগামী কর্মা। আগামী কর্মা মানে আজকে আপনি যা করছেন তার ফল আপনি কিছুদিন পরে, কিছুদিন পরে মানে কি, আজ কাল পরশু কয়েক বছর পরের জন্মে কোনো না কোনো সময় আপনি ওটা পেতে চলেছেন। ঠিক আছে? তো আগামী কর্মা কি, কোন ফ্যাক্টরটা ডিপেন্ড করে এখানে, যে আপনি কি মানসিকতা নিয়ে ওই কাজটা করছেন। হ্যাঁ, আপনি হয়তো একজন সোলজার। সেখানে হয়তো আপনার কাজ হলো দেশকে প্রোটেক্ট করার জন্য কাউকে এলিমিনেট করা। হ্যাঁ, তো আপাত দৃষ্টিতে ওরে বাবারে আপনি কাউকে এলিমিনেট করে দিচ্ছেন, কিন্তু তার পিছনে আপনার ইন্টেনশনটা খুব ভালো। আপনার ইচ্ছাটা খুব ভালো, যে হ্যাঁ, আমি যদি এই কাজটা করি তাহলে আমার দেশ প্রোটেক্টেড থাকবে। তো আগামী কর্মাতে আপনার ইন্টেনশনটা খুব ম্যাটার করে, যে আপনি কি, কোন ইচ্ছা থেকে এই কাজটা করছেন, সেইটা খুব ম্যাটার করে। হুম। তো তিন ধরনের না, কর্ম। তো ওকে। হ্যাঁ, একটু ইন্টারাপ্ট করছি হ্যাঁ, শিওর। যে মানে সোলজারের তো ধর্মই হচ্ছে, মানে কাজটাই হচ্ছে শত্রু থেকে দেশকে বাঁচানো। একদম, তো আহ, একদম। তাহলে সেই কর্তব্য কর্ম করলে মনে হয় না হ্যাঁ, কিছু একটা একদম কিচ্ছু উম, হবে না। যেটা যেটা কৃষ্ণ গীতাতে অর্জুনকে বলেন না, যে তুমি মারো, এটা তোমার ধর্ম। হ্যাঁ, তুমি মারো, তুমি মেরে নিশ্চিন্ত হয়ে যাও, কারণ তুমি তোমার ধর্ম পালন করছো। ওই জন্য ইন্টেনশনটা খুব ম্যাটার করে। হ্যাঁ, যেমনি ধরুন আপনি হয়তো কাউকে বকছেন, কিন্তু বকার পিছনে যদি আপনার এই ইন্টেনশন থাকে যে তার ভালো হোক, হ্যাঁ, তাতে কিন্তু আপনার কোনো খারাপ কর্ম অ্যাকুমুলেট হচ্ছে না। কিন্তু আপনি যদি কাউকে বকছেন এই জন্য যে আপনার তাকে পছন্দ নয়, তাকে আপনার বকতে খুব ভাল লাগে, তাহলে কিন্তু খারাপ কর্ম অ্যাকুমুলেট হচ্ছে। ঠিক আছে? ডিপেন্ড করে আপনার মানসিক, মানে আপনার মনের স্থিতি কি, আপনি কি চাইছেন সেই কর্মটা থেকে। ক্লিয়ার এখনো পর্যন্ত? এই জিনিসটা আমাদের খুব ভালোভাবে বোঝা দরকার, কর্মা কি আর আমাদের টাইপস অফ কর্মা কি কি। আচ্ছা, এবারে যেটা খুব ইন্টারেস্টিং, যে কর্মার সাথে আমাদের ইমোশনের খুব ডিপ লিঙ্ক আছে। হুম। দেখুন, গুরুদেব খুব সুন্দর করে বলেন যে তুমি যদি নিম গাছের বীজ পোতো, তো সেইখান থেকে নিম গাছই বেরোবে, সেখান থেকে তুমি আম গাছ এক্সপেক্ট করতে পারো না। তো আজকে আপনি যে ধরনের কর্মা করছেন, হ্যাঁ, অটোমেটিক্যালি আপনি সেই ধরনেরই আপনি এক্সপেক্ট করতে পারেন। ধরুন আজকে আপনি এমন কোনো কর্মা করছেন, হ্যাঁ, যে কর্মাতে প্রচুর কম্প্যাশন আছে, মানে প্রচুর দয়া আছে। হ্যাঁ, আউট অফ লাভ আপনি কোনো কর্মা করছেন। তো তাতে কি হবে, পরবর্তীকালে এই কর্মাগুলো আপনাকে মানে শান্তি, হ্যাঁ, ভালোবাসা, হ্যাঁ, বা প্রচুর আনন্দ, এই ধরনের ইমোশনস এনে দেবে। হুম। আর যদি আমরা এমন কোনো কর্মা করছি যেখানে আমরা হয়তো রাগ বা মানে মানে কি বলবো, অ্যাঙ্গার, গিল্ট, হেট্রেড, হ্যাঁ, এই ধরনের আমরা
এই এই ধরনের বীজ আমরা পুঁতছি, তাহলে অটোমেটিক্যালি ফিউচারে গিয়েও কিন্তু আমাদের সেই ধরনেরই রেজাল্ট আসবে। ঠিক আছে? আমাদের এটা এক্সপেক্ট করা উচিত নয় যে আজকে আমরা আহ, মানে আহ, কিছু একটা জিনিস প্রপারলি করছি না, কিন্তু সেটা আমাকে পরবর্তীকালে গিয়ে প্রপার ফল দেবে। একটা খুব কমন ডিসকাশন আমরা করি না যে এত ভালো মানুষ কিন্তু তার সাথে কেন এরকম খারাপ হচ্ছে? কারা কারা এরকম কখনো না কখনো এই কোয়েশ্চেনটা করেছেন নিজেদের মনে মনে? এই যে এত ভালো মানুষ, হ্যাঁ, এত ভালো কাজ করে সে, হ্যাঁ, কিন্তু তার সাথে কেন এরকম হচ্ছে? হ্যাঁ, তার অ্যান্সার কিন্তু লুকিয়ে আছে কর্মাতে। সে হয়তো এখন খুব ভালো কাজ করছে, হ্যাঁ, কিন্তু তার আগে কি ছিল আমরা জানি না। হ্যাঁ, সে আগে কি কি বীজ বপন করেছে সেগুলো আমরা জানি না। হ্যাঁ, আগে মানে আগের লাইফ টাইমে হতে পারে, হ্যাঁ, আগের জন্মে হতে পারে, বা আজ থেকে 15-20 বছর আগে হতে পারে, সে কি করেছে আমরা জানি না। তো অত আর উল্টোটাও আপনারা দেখে থাকবেন, যাকে দেখে মনে হচ্ছে বাপরে এ তো খুবই খুবই খারাপ টাইপের, কিন্তু তার জীবনে সবই ভালো হচ্ছে। তার কারণ সে আগে তার ব্যাংক অ্যাকাউন্ট ভালো কাজ করে ভরিয়ে রেখেছে, আর এখন সে সেখান থেকে পেনশন নিচ্ছে। এখন তার ব্যাংক অ্যাকাউন্টে নতুন করে কিছু ঢুকছে না, কিন্তু সে এখন আগে যা যা করে রেখেছিল সেখান থেকে সে পেনশন এনজয় করছে। হুম। তো যখন আপনাদের মনে এই কোয়েশ্চেন্স গুলো আসবে, তার অ্যান্সার এইখানে লুকিয়ে আছে। যে তার আগের কর্মা কি কি হয়েছে। এবারে আমাদের মধ্যে যা যা ইমোশনস কাজ করে, হুম, সেই ইমোশনস গুলো কিন্তু একদিনে তৈরি হয়নি। হ্যাঁ, আহ, ধরুন কেউ একজন, হ্যাঁ, কোনো একটা সিচুয়েশনে এলে সে ভয় পাবেই। হ্যাঁ, মানে কোনো একটা সিচুয়েশনে এলে সে তার হঠাৎ করে ভয় হতে শুরু করে। কিছু না, মানে নর্মাল এক্সাম্পল ধরুন, তাকে হয়তো তার বস ডেকে পাঠিয়েছে, বস হয়তো তাকে বলেছে যে তুমি আমার কেবিনে এসো, তোমার সাথে কিছু ডিসকাশন আছে। এটা ভালোর জন্য হতে পারে, বস তাকে ডেকে হয়তো বলছে যে তোমার প্রমোশন হয়ে গেছে, কিন্তু সে সবসময় খারাপটাই ভাবে যে ওরে বাবারে এবার যে কি হবে, এই বুঝি আমাকে বার করে দিল। হ্যাঁ, তার এটার কারণ কি হয়, এর আগে তার জীবনে যখন এই সিচুয়েশনস গুলো এসছে ছোটবেলা থেকে, হুম, সে এইভাবেই রিয়াক্ট করেছে। তাকে হয়তো, সে যখন ছোট ছিল তাকে হয়তো বাড়ির বড় কেউ ডেকে পাঠালে বাড়ির অন্যরা বলেছে ও দেখ তুই এইটা করেছিস, তুই এবার বকা খাবি। তো কি হয়, এই বীজগুলো পুঁততে 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 সেটা কিন্তু তার সারা জীবনের একটা প্যাটার্ন তৈরি হয়ে যায়। এইটা আমরা নেক্সট একটা কনসেপ্ট ডিসকাশন করছি যার নাম হলো প্যাটার্ন। হ্যাঁ, এগুলোর এক্সাক্ট বাংলা করা না একটু মুশকিল। মানে প্যাটার্ন মানে আপনারা বুঝতে পারছেন তো, যে আহ, একটা সিচুয়েশনে পড়লে তিনি একটা পার্টিকুলার ভাবে রিয়াক্ট করেন। হুম। তো সেইগুলো হলো কার্মিক প্যাটার্ন, এবং কার্মিক প্যাটার্ন আমাদের ইমোশনসকে কন্ট্রোল করে। আর দেখবেন কিছু মানুষ কোনো কোনো পজিশন পড়লে ভীষণ টেনশনে চলে আসেন। হ্যাঁ, ভীষণ তার মধ্যে, তার মনের মধ্যে উথাল পাথাল হতে শুরু করে, বা হঠাৎ করে রেগে যান। যেটা আমি বলতে চাইছি যে এটা কিন্তু একদিনে হয়নি। একই কর্মা বারবার 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 করতে 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 আমাদের মধ্যে সেই প্যাটার্ন গুলো তৈরি হয়ে যায়। এবারে যখন প্যাটার্ন তৈরি হয়ে যায়, যদি আমরা প্যাটার্নটা বুঝতে পেরে যাই খুব ভালো। যদি আমরা প্যাটার্ন না বুঝতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু ওই প্যাটার্ন যতদিন না খালি না হচ্ছে, ওই সিচুয়েশন আপনাকে বারবার বারবার কষ্ট দিতে থাকবে। এবং নেচার এমন করে ডিজাইন করে রেখেছে না, যে যতদিন না আপনি ওই প্যাটার্ন থেকে না বেরোচ্ছেন ততবার আপনার কাছে ওই সিচুয়েশনটা আসতে থাকবে। কারা কারা এটা লক্ষ্য করেছেন যে সিমিলার টাইপের সিচুয়েশনে আপনি বারবার চলে আসেন? কারা কারা এটা এক্সপিরিয়েন্স করেছেন যে একই ধরনের সিচুয়েশন আমি বারবার এটার মধ্যে চলে আসছি? সেটা হতে পারে আপনি হয়তো কোনো কাজকে প্রোক্রাস্টিনেট করছেন। প্রোক্রাস্টিনেট মানে আপনি সময় না করে আপনি পোস্টপন করে দিচ্ছেন কাজটাকে, আমি কাল করব, পরশু করব। হ্যাঁ, বা হয়তো কোনো কোনো একটা পার্টিকুলার বিষয় এলে আমরা রেগে যাচ্ছি, বা কোনো পার্টিকুলার বিষয় এলে আমরা খুব টেনসড হয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এইগুলোকে যতদিন না আমরা সর্ট আউট না করতে পারবো, ততদিন কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে কষ্ট দিতে থাকবে। হুম। এবারে আমরা কর্মা বুঝলাম। হ্যাঁ, কর্মা, দেখুন কর্মা বিশাল বড় টপিক। হ্যাঁ, এবং ভগবান কৃষ্ণ বলেন যে গহনো কর্মণো গতি, মানে আনফ্যাথমেবল আর দ্য ওয়েজ অফ কর্মা। কর্মা এত ডিপ, হ্যাঁ, মানে ভীষণ ভীষণ একটা ডিপ টপিক। ইনফ্যাক্ট
আপনার হয়তো দারুণ কর্মা, আপনার আগের জন্মের দারুণ কর্মা, এই জন্মের দারুণ কর্মা, সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু আপনি এমন একটা সোসাইটিতে আছেন, সেই সোসাইটির কর্মা ভালো নয়, বা সেই দেশের কর্মা ভালো নয়, তো আপনি ইম্প্যাক্টেড হয়ে যান তাতে। হুম। তো শুধু একটা মানুষের কর্মা ভালো হওয়া সাফিসিয়েন্ট নয়, সে কোন ফ্যামিলিতে আছে, সেই ফ্যামিলির কর্মা কেমন, হ্যাঁ, সে কোন সোসাইটিতে, কোন সমাজে বাস করছে, বা সে কোন দেশে বাস করছে, এই সমস্ত কিছু ইম্প্যাক্ট করে। ইনফ্যাক্ট প্রত্যেক দেশের কর্মা থাকে। হুম। তো এই জন্য খুব বেশি এর মধ্যে ঢুকে আমরা কনফিউশনই বাড়বে। তার থেকে আমরা দেখি যে আমরা কোন কোন জায়গায়, আমরা আমাদের টাচ পয়েন্টস কি কি আছে, যেখানে গেলে আমরা এইগুলোর ওপরে কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ। তো আরেকটা যে জিনিস যেটা আমাদের বোঝার, যে আমাদের ইমোশনসকে, এইটা আমরা সবাই বুঝতে পেরেছি যে আমাদের ইমোশনসকে কর্মা ইম্প্যাক্ট করে, এইটা বোঝা গেছে সবার। ঠিক লাগছে এখনো পর্যন্ত? কাদের কাদের মনে হচ্ছে যে খুব বেশি থিওরিটিক্যাল হয়ে যাচ্ছে? এরকম মনে হচ্ছে না তো? ঠিক আছে, চেষ্টা করছি যতটা সম্ভব প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেওয়ার। হ্যাঁ। এবার ধরুন আপনার কর্মা হয়তো ঠিক চলছে, হ্যাঁ, আপনার কর্মা ভালো আছে, আপনি ভালো ফল পাচ্ছেন, কিন্তু কি হলো, আপনার তখন যে সেলেস্টিয়াল পজিশনস আছে, মানে আপনার স্টার্স বা প্ল্যানেটস, আপনার গ্রহ নক্ষত্র সেই সময় যা আছে, সেইগুলোর হয়তো কিছু ইম্প্যাক্ট আপনার উপর পড়ছে। হ্যাঁ, আপনারা জানেন যে আমাদের বডির 70% ওয়াটার, এটা আমরা সবাই জানি। আমাদের শরীরে 70% জল আছে। এবার আমরা এটাও জানি, যেদিনকে পূর্ণিমা হয় কি হয়, জোয়ার আসে সমুদ্রে। হ্যাঁ, তো তার এটা ডেফিনেটলি আমরা জানি যে চাঁদের একটা অ্যাট্রাকশন আছে জলের উপরে। তো অটোমেটিক্যালি পূর্ণিমার দিন আমাদেরও কিন্তু মন একটু উপর নিচ চলতে থাকে, তার কারণ আমাদের শরীরে এত জল আছে, চাঁদের ইম্প্যাক্ট অটোমেটিক্যালি আমাদের উপর পড়ে। আমি এটা জাস্ট এই এক্সাম্পলটা এই জন্যই দিলাম, বোঝানোর জন্য যে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ শাস্ত্র কিন্তু একটা ইম্প্যাক্ট রাখে আমাদের উপর। হ্যাঁ, খুব ডিপ ইম্প্যাক্ট রাখে অ্যাকচুয়ালি। তো আপনার কর্মা হয়তো ভালো চলছে, কিন্তু আপনার টাইম তখন অতটা ভালো চলছে না, তাতেও কিন্তু আপনার ইমোশনস ইম্প্যাক্ট হতে পারে। ঠিক আছে, কর্মা ভালো কিন্তু টাইম খারাপ, তাতেও আমাদের ইমোশনস ইম্প্যাক্ট হতে পারে। হ্যাঁ, কর্মাও ভালো যাচ্ছে, টাইমও ভালো যাচ্ছে, খুব ভালো, হ্যাঁ, তাহলে তো বাল্লে বাল্লে। সবকিছু খুব ভালো, আপনারও মনও খুব ভালো থাকবে, হ্যাঁ, আপনার সমস্ত কাজ খুব ভালোভাবে হবে। সবচেয়ে ডেঞ্জারাস কম্বিনেশনটা হলো যে আপনার কর্মাও খারাপ আছে, আপনার টাইমও খারাপ যাচ্ছে। সেইটা যদি হয় তখন তখন লাইফে চাপ আছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তারও রেমেডিজ আছে। কর্মার বিউটিটা হলো যে কর্মা কিন্তু ফ্যাটালিস্টিক সায়েন্স নয়। হুম। ফ্যাটালিস্টিক মানে আহ, যে খারাপ নয়, এই সব কিছুর রেমেডিজও আছে। হ্যাঁ, রেমেডিজ আমরা অফকোর্স ডিসকাশন করব। তার আগে আমরা জাস্ট বেসিক কনসেপ্টস গুলো একবার যদি বুঝে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনখানে আমরা রেমেডিজ অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ। এবারে দেখুন, আহ, আমাদের ইমোশনসও না, হুম, সবসময় কিন্তু উপর নিচ চলতেই থাকে, চলতেই থাকে। ইনফ্যাক্ট আমাদের শরীরে 1,72,000 এনার্জি পয়েন্টস আছে। হ্যাঁ, যেগুলোকে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয় নাড়ি। হুম। তো 1,72,000 নাড়িজ আছে আমাদের পুরো শরীরে। তার মধ্যে 7টা খুব ইম্পর্টেন্ট। হুম। তো প্রথম যেটা, হ্যাঁ, একদম আমাদের আমাদের মেরুদণ্ড যেখান থেকে শুরু হচ্ছে, সেখানে একটা এনার্জি পয়েন্ট আছে। হ্যাঁ, আমরা আমাদের শাস্ত্রে এগুলোকে চাক্রাসও বলে থাকি। সেই চাকরাটার নাম হলো মূলাধার চাকরা। একদম আপনার মেরুদণ্ড যেখান থেকে শুরু হচ্ছে, একদম আপনার শরীরের তলার দিকে, সেটাকে বলা হয় মূলাধার চাকরা। এবার মূলাধার চাকরাতে আমাদের এনার্জি দুভাবে প্রকাশ পায়। একটা হলো এনথুজিয়াজম মানে উৎসাহ, আরেকটা হলো লেথার্জি, হ্যাঁ, মানে আলসেমি। তো যাদের, হ্যাঁ, এগুলোও সব কিন্তু ইমোশনস। এবার আমরা দেখবো এনার্জি কিভাবে আমাদের ইমোশনসকে নিয়ে খেলা করে। হুম। তো যদি মূলাধার চক্রে আপনার এনার্জি ঊর্ধ্বগামী হচ্ছে, তখন কি হবে, আপনার জীবনে প্রচুর উৎসাহ আসবে। কিছু মানুষ দেখবেন তারা না ছোটখাটো কাজেও খুব উৎসাহ পায়। তারা সবকিছু খুব উৎসাহ নিয়ে করতে থাকে। আর কিছু মানুষ আছে, আপনি তাদেরকে যাই বলুন, তাহলে ছাড় ভাই, এই কাল দেখবো, এই পরশু দেখবো, তাদের কোনো কিছুতেই উৎসাহ আসে না। হ্যাঁ, তো তাদের মূলাধার চক্র এখন অ্যাক্টিভেট হয়নি, ওটা ডরমেন্ট রয়েছে। হ্যাঁ, তো মূলাধার চক্র থেকে আমরা যখন আরেকটু উপরে উঠি, ঠিক আমাদের জননেন্দ্রিয়র পিছনে সেইখানে একটা চক্র আছে যার নাম হলো স্বাধিষ্ঠান চক্র। তো
তো স্বাধিষ্ঠান চক্রাতে কি হয়, এগেন এনার্জি, হ্যাঁ, দুটো ভাবে দুটো ইমোশনস এ এক্সপ্রেসড হয়। একটা হলো ক্রিয়েটিভিটি আর একটা হলো প্রোক্রিয়েটিভিটি, হ্যাঁ, মানে একটা হলো সৃজনশীলতা আর একটা হলো কাম বাসনা। তো এগেইন সেই এনার্জি যখন আবার আস্তে আস্তে উপরে উঠে আসে আমাদের ঠিক নাভির পিছনে, সেই চক্রটার নাম হলো মণিপুর চক্র। এবার মণিপুর চক্রাতে এনার্জি চার ভাবে এক্সপ্রেস হয়, হ্যাঁ। দুটো পজিটিভ আর দুটো নেগেটিভ। দুটো নেগেটিভ কি কি, গ্রিড আর জেলাসি, মানে অতিরিক্ত লোভ আর হিংসা। আর দুটো পজিটিভ হলো জয় আর জেনারসিটি, মানে প্রচুর আনন্দ আর উদারতা। দেখুন এগুলো সব কিন্তু ইমোশনস। যখন এনার্জি ঊর্ধ্বগামী হয় না, তখন আমরা কি করি, আমাদের জীবনে সব পজিটিভ ইমোশনস গুলোকে আমরা পেতে শুরু করি। আর যেই এনার্জি নিচের দিকে যেতে শুরু করে, তখন কিন্তু জীবনে নেগেটিভ ইমোশনস আসে। ঠিক আছে, এনার্জি কি করে আপলিফট করতে হবে আপনারা সবাই জানেন। আপনারা অলরেডি সবাই হ্যাপিনেস প্রোগ্রাম করে এসেছেন, আমি আর সেই দিকে যাচ্ছি না। কিন্তু এটা একটা সিক্রেট, যে আমাদের ইমোশনস কে কিন্তু আমরাও কন্ট্রোল করতে পারি। তো মণিপুর চক্র হলো, এবারে আমরা এলাম আমাদের এই চক্রটাতে, যেটা আমাদের বুকে আছে। এই চক্রটার নাম হলো অনাহত চক্র। হুম, কি অনাহত পড়া? চক্রাতে তিন ভাবে এনার্জি এক্সপ্রেস হয়। হুম, একটা হলো ভালোবাসা, একটা হলো ভয়, আর একটা হলো ঘৃণা। হ্যাঁ, তো আহ, যখন আমাদের এখানে পজিটিভ পজিটিভ মানে উপর দিকে যেতে থাকে, তখন আমরা ভালোবাসার, মানে আমাদের লাভ আমরা ফিল করি। আর যখন নেগেটিভ যেতে থাকে, তখন নয় আমাদের মধ্যে খুব ঘৃণা আসে, হ্যাট্রেড আসে, অথবা খুব ভয় লাগে, ফিয়ার। আর তারপরে এনার্জি যখন আস্তে আস্তে আমাদের গলায় আসে, সেখানে এনার্জি দুভাবে প্রকাশ পায়। একটা হলো কৃতজ্ঞতা, আর দ্বিতীয় হলো গ্রিফ, মানে খুব গভীর দুঃখ। দেখবেন খুব কৃতজ্ঞ যখন আমরা হয়ে যাই না, আমাদের গলা ধরে আসে, কথা বলতে পারি না আমরা, হ্যাঁ, গলা বুজে আসে বলে না। আর খুব দুঃখেও আমাদের গলা ধরে আসে, হ্যাঁ, তখন আমরা খুব দুঃখেও আমরা কথা বলতে পারি না। ঠিক আছে, আর তারপর যখন এনার্জি আস্তে আস্তে উঠে আমাদের দুটো ভুরুর মধ্যেখানে আসে, এই এই চক্রটার নাম হলো আজ্ঞা চক্র। তো আজ্ঞা চক্রতে এনার্জি এলে যখন পজিটিভ দিকে থাকে, তখন সেটা আমাদেরকে জ্ঞান আর সজগতা, হ্যাঁ, মানে নলেজ আর অ্যাওয়ারনেস দেয়। আর যখন নেগেটিভ দিকে যায়, তখন ক্রোধ। হ্যাঁ, তো আহ, যারা দেখবেন অনেক সময় অনেক মানুষ যারা হয়তো চট করে রেগেও যান, তাদের মধ্যে কিন্তু আবার অ্যাওয়ারনেস খুব বেশি থাকে। কারণ সেম এনার্জি পজিটিভ ভাবে গেলে অ্যাওয়ারনেস, আর নলেজ নেগেটিভ ভাবে গেলে অ্যাঙ্গার। তখন আমরা ক্রোধ এক্সপিরিয়েন্স করে থাকি। আর ফাইনালি যখন এনার্জি একদম মাথার উপরে চলে আসে, এটাকে বলে সহস্রার চক্র। এখানে কোনো নেগেটিভ নাই, শুধু পজিটিভ। এটা হলো পরমানন্দ। মানে একদম এক্সট্রিম আলটিমেট ব্লিস। এখানে একবার এনার্জি পৌঁছে গেল, ব্যাস, তারপরে আর কোনো চিন্তা নাই ওখান পর্যন্ত পৌঁছে গেলে। তো আমরা কেন এগুলো বললাম, যখন আমাদের উপর কার্মিক ইনফ্লুয়েন্স চলে বা টাইমের ইনফ্লুয়েন্স চলে, তখন কি হয়, আমাদের এনার্জি আপ ডাউন হতে পারে। এই এনার্জি আপ ডাউন হওয়ার পিছনে অনেক কারণ আছে। হুম, কিন্তু তার মধ্যে দুটো কারণ হতে পারে, টাইম অ্যান্ড কর্মা। তো যদি আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আমাদের মধ্যে এই মুহূর্তে হঠাৎ করে আমার হয়তো খুব খুব রাগ হচ্ছে, হ্যাঁ, বা হঠাৎ করে আমার মধ্যে খুব ভয় হচ্ছে, তো আপনারা এই সিক্রেটটা জেনে যাওয়ার পর আপনি বুঝতে পারবেন কিছু না, আমার এনার্জি একটু ডাউন হয়ে গেছে, আমি আমার এনার্জিটাকে আবার তুলতে পারি। হ্যাঁ, তার কিন্তু রেগুলেটরটা গুরুদেব আমাদের হাতে দিয়েছেন। হুম, সুদর্শন ক্রিয়া, সহজ সমাধি, পদ্ম সাধনা, অ্যাডভান্স কোর্স, এত কিছু উনি দিয়ে রেখেছেন জাস্ট এই কারণেই, যাতে আমরা রেগুলেটরটাকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, ফ্যান যখন আমাদের গরম লাগে, আমরা কি করি, বাড়িয়ে দিই না রেগুলেটরটা, যাতে হাওয়াটা বেশি চলে, আমাদের গরম কম লাগে। সিমিলারলি এনার্জি রেগুলেটরও কিন্তু আমাদের হাতে আছে। হুম, তো সেই অটোমেটিক্যালি এনার্জি রেগুলেটরটাকে রেগুলেট করে আমরা আমাদের এনার্জি বাড়াতে পারি, হ্যাঁ, যাতে আমাদের এনার্জি উপরের দিকে যায়, আর আমরা পজিটিভ ইমোশনসকে এক্সপিরিয়েন্স করতে পারি। ঠিক আছে, এখনো পর্যন্ত ক্লিয়ার? কোনো পয়েন্টের এক্সপ্লানেশন লাগবে একবার, এমন কোনো জায়গা আছে এখনো পর্যন্ত যেটা ক্লিয়ার হয়নি? একটা হতে পারে সব ক্লিয়ার, আর একটা হতে পারে অল ক্লিয়ার, সব বেরিয়ে গেল উপর দিয়ে। বিশুদ্ধি চক্রে পজিটিভ ইমোশনটা হচ্ছে গ্র্যাটিটিউড, আর নেগেটিভটা? হলো গ্রিফ। হ্যাঁ, তো আহ, তার মানে আমাদেরকে যেটা বুঝতে হবে,
যে এই কর্মার সাইকেলে, হ্যাঁ, বা এই ইমোশনস এর সাইকেলে আমাদের কন্ট্রোলে কি কি আছে। হুম, এইটা যদি আমরা বুঝতে পারি না যে আমাদের কন্ট্রোলে এই জিনিসগুলো আছে, অটোমেটিক্যালি কিন্তু আপনারা এবং আপনারা মানে আমরা সবাই সেই জিনিসটা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারি। দেখুন, প্রারব্ধ যেটা আছে ওটা আমাদেরকে মানে ওটা আমাদেরকে ফেস করতে হবে এগেন। তার মানে এই নয় যে এটা ফ্যাটালিস্টিক, হ্যাঁ, এরও উপায় আছে। হ্যাঁ, যেমন ধরুন বৃষ্টি পড়ছে বাইরে, হ্যাঁ, এবার আপনি বৃষ্টির তলায় গিয়ে দাঁড়িয়ে পড়লেন, আপনি বৃষ্টিতে ভিজে গেলেন, আপনি বললেন ও এটা আমার কর্ম ছিল। হুম, কিন্তু আপনার কাছে তো একটা ছাতাও আছে, আপনি ছাতাটা নিয়ে গিয়ে বৃষ্টির তলায় দাঁড়ান। হ্যাঁ, তার মানে প্রারব্ধের উপরেও কিন্তু কোথাও গিয়ে আপনার একটা সে আছে। যদি বৃষ্টি পড়ে আমি ছাতা নিয়ে গিয়ে দাঁড়াবো, যাতে বৃষ্টি আমাকে ভেজাতে না পারে। হ্যাঁ, বৃষ্টি পড়বে এটা তো গ্যারেন্টি, কিন্তু বৃষ্টি থেকে আপনি নিজেকে কি করে প্রোটেক্ট করবেন সেটা কিন্তু আপনার হাতে আছে। বোঝা গেল? তো এইটা মনে করার কোনো কারণ নাই যে প্রারব্ধ ফ্যাটালিস্টিক। প্রারব্ধ কিন্তু ফ্যাটালিস্টিক না, এই সব কিছুর উপায় আছে। ইনফ্যাক্ট বলা হয় যে আহ, আপনি আহ, আমরা যখন আহ, নিজেদের সাধনা কন্টিনিউ করতে থাকি না, সঞ্চিত কর্মা আর আগামী কর্মা তো নালিফাই হয়েই যায়। ইনফ্যাক্ট আমাদের না অটোমেটিক্যালি উপায়ও চলে আসে যে আমরা কিভাবে প্রারব্ধ কর্মাকে ট্যাকেল করতে পারি। হ্যাঁ, তো নেক্সট যেটা উপায়, হ্যাঁ, যে কোনো কর্মাকে ট্যাকেল করার, যে কোনো কর্মা বলতে স্পেশালি যে কর্মাগুলোতে আমাদের মনে হচ্ছে যে আমরা খুব বেশি ইনভলভ হয়ে যাচ্ছি, হ্যাঁ, তার উপায় হলো যে সেইগুলোর ওপর খুব মানে সেই থট গুলোর বা সেই চিন্তাগুলোর ওপর খুব বেশি না ভাবা। দেখুন, সারা দিনে আপনার মাথায় লক্ষ লক্ষ চিন্তা আসে, ঠিক কিনা? সকাল থেকে উঠে থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ, সুপ্রভাত, আপনি কিছু জিজ্ঞেস করবেন? আপনি মিউটে আছেন, একটু আনমিউট করে নিন। আহ, না, এখনো আপনি মিউটে আছেন। আচ্ছা, আপনি চেষ্টা করুন, হ্যাঁ, যদি আনমিউট হয়ে যায় আপনি কোয়েশ্চেন করবেন, হ্যাঁ, আমি পজ করে আপনার অ্যান্সার করবো। ওকে, দেখুন আপনি তলার দিকে, মোবাইলের তলার দিকে একটা পেন, একটা পেনের সিম্বল থাকবে, আপনি ওই পেনের সিম্বলটাতে ক্লিক করতে পারেন, হ্যাঁ, তাহলে দেখবেন আপনি আনমিউট হয়ে যাবেন। ওকে, আচ্ছা, কোথায় যেন ছিলাম আমরা, কোথায় ছিলাম? হ্যাঁ, তো এটাকেও আমরা হ্যাঁ, তো দেখুন, আহ, এত এত থটস আছে আমাদের, হ্যাঁ, এবার আপনি কি সব থটস এর উপরেই কাজ করেন? সকাল থেকে তো অন্তত কয়েক লক্ষ থটস আছে, আপনি সব থটস এর উপরে কাজ করেন না, কিছু থটস এর উপর কাজ করেন, তাই না? আপনি ঘুম থেকে উঠেন, হ্যাঁ, ঘুম থেকে উঠে আপনার মনে হলো যে উম দার্জিলিং থাকলেই ভালো হতো, দার্জিলিং এ গেলেই ভালো হতো। তার মানে তো এই নয় আপনি দাঁত মেজে চললেন দার্জিলিং এর ট্রেন ধরতে, সেটা তো আপনি করছেন না, মানে ওই থটের উপর আপনি কাজ করলেন না। কিন্তু নেক্সট একটা থট এলো যে হ্যাঁ, এবার আমাকে নেমে মুখ চোখ ধুয়ে আমাকে কাজ করতে শুরু করতে হবে, সেই কাজটা আপনি করছেন। হ্যাঁ, তো কোন থটস এর উপর আমরা কাজ করব আর কোন থটস এর উপর আমরা কাজ করব না সেটা কিন্তু আমাদের হাতে। হ্যাঁ, দেখুন, যে থটস এর উপর আপনি কাজ করছেন সেইটার কর্মা আপনার কাছে আসছে। হ্যাঁ, যে থটসটা হয়তো শুধু থটসই এলো আপনার মাথায়, আপনি হয়তো সেটার উপর কিছু করলেন না, তার কর্মা কিন্তু আপনার উপর আসছে না। হ্যাঁ, আপনার এরকম মনেই হতে পারে যে ওই লোকটাকে দেখতেই আমার মনে হয় দিই একখানা, কিন্তু যতক্ষণ এটা আপনার ভাবনা চিন্তার লেভেলে আছে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। কিন্তু যদি আপনি সত্যি একটা দিয়ে দেন তখন সেটা আপনার কার্মার লেভেলে চলে এলো। আচ্ছা, বাই দ্য ওয়ে, সেটাও কার্মার লেভেলে না আসতে পারে যদি সেই অ্যাকশন থেকে আপনি কিছু ইমপ্রেশনস না নেন। হ্যাঁ, মানে ক্লাসিক ক্লাসিক এক্সাম্পল হলো ভগবান কৃষ্ণের লাইফ। ভগবান কৃষ্ণ আহ, মানে উনি, আমরা সবাই জানি যে আহ, এই এই গোটা যুদ্ধের পিছনে উনি যেমনি যুদ্ধটাকে আটকাতে চেয়েছিলেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি এটাও জানতেন যে যুদ্ধ না হলে সমাজের উত্থান হবে না, হ্যাঁ, ধর্মের জেতা খুব দরকার। কিন্তু কিন্তু এই দুটো ব্যাপারকে কিন্তু উনি কখনো নিজের মধ্যে নিয়ে নেননি। হ্যাঁ, উনি সবসময় আনটাচড থেকেছেন, হ্যাঁ, দুটো ব্যাপার থেকে উনি আনটাচ থেকেছেন, যে হলেও ঠিক আছে না হলেও ঠিক আছে, দুটো ব্যাপারে উনি আনটাচ থেকেছেন। সেরকম যখন আমরা কোনো কর্মা করি, সেই কর্মার
হয়ে যাওয়ার পর আমরা যদি তার ইমপ্রেশনটা না নিই না, তাহলে কিন্তু আমরা সেই কর্মা থেকে বেরিয়ে গেলাম। হ্যাঁ, এবার এটা খুব কঠিন কাজ, আচ্ছা, খুবই একটু কঠিন কাজ। ইন্টারাপ্ট করছি। হ্যাঁ। আমার মনে হয় গিল্টের ফিলিংস থাকলে হুম। তখন সেটা বোধহয় একটু বেশ মানে ইমপ্রেশন হয়ে যায় নাকি। আমি করলাম কাজটা, হ্যাঁ। করে আমার আবার মনে হচ্ছে যে না, না করলেই ভালো হতো, কেন করলাম। হ্যাঁ। তো সেই ইমপ্রেশনটা বোধহয় মানে ইমপ্রেশনটা বেশি ডিপ হয়ে যায় নাকি, হ্যাঁ, এরকম কি কিছু? ডেফিনেটলি। ডেফিনেটলি যদি কোনো একটা কাজ করার পরে আমরা সেটা নিয়ে গিল্ট করছি, বা আমরা সেটা নিয়ে মানে যে কোনো ধরনের নেগেটিভ ইমোশনসে যাচ্ছি। গিল্ট হচ্ছে মানে একটা ভাবনাটা থেকেই যাচ্ছে, একটা করে হ্যাঁ, দিলাম, করে দিয়ে ভুলে গেলাম, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু করে দিয়ে যদি অ্যাবসলিউটলি। মনের মধ্যে ওটা ঘুরতে থাকে তখন সেটা বোধহয় ইমপ্রেশন। অ্যাবসলিউটলি, একদম ঠিক বলেছেন। যদি ওটা মনের মধ্যে ঘুরতে থাকেন তখন আমরা কর্মা অ্যাকুমুলেট করছি। ইনফ্যাক্ট আপনি যদি সারা পৃথিবী ধ্বংসও করে দেন, কিন্তু আপনি যদি তার সেই কাজের ইমপ্রেশন যদি আপনি না নেন, বা সেই কাজের সাথে যদি আপনি অ্যাটাচ না থাকেন, আপনি উইটনেস হিসাবে সারা পৃথিবী ধ্বংস করে ফেললেন। হ্যাঁ, কিন্তু সেই কাজের কোনো ইমপ্রেশন আপনি আসতে দিলেন না, তাতেও কিন্তু আপনার কোনো কর্মা অ্যাকুমুলেট হবে না। হুম। আচ্ছা রিতমজি, হ্যাঁ, বলুন। এখানে একটা প্রশ্ন আছে আমার, এটার সাথে বিবেক বা চেতনা মানে সেটা কিরম ভাবে রিলেটেড? মানে কর্মর সাথে যেটা আমরা করছি, তার যে ইমপ্রেশনটা তো আমরা যার যা নিজের বিবেক বা চেতনার যেরকম সেইভাবে আমরা নিজেরা আত্মস্থ করি। তো সেই জিনিস হুম। নিয়ে কিছু বল। হ্যাঁ, ডেফিনেটলি দেখুন, একটা রিলেশন তো আছেই। বিবেক, বিবেক মানে কি, বা অবিবেক মানে কি যদি বলি, তাহলে বিবেক মানেও বোঝা যাবে। অবিবেক হলো যে কোনটা টেম্পোরারি আর কোনটা পার্মানেন্ট এটা বুঝতে না পারা, এটা হলো অবিবেক। হ্যাঁ, তো যে এটা বুঝতে পারে সে হলো বিবেকী। এবারে যে বিবেকী সে জানে যে আহ, মানে যদি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে ঠিক আছে, আজকের আজকে হয়তো কেউ হয়তো আমার সাথে প্রপারলি বিহেভ করেনি, তার মানে এই নয় যে সে কালকেও আমার সাথে প্রপারলি বিহেভ করবে না। সেটা হয়তো আজকের ইনসিডেন্টস এরকম হয়েছে, কালকে গিয়ে সে ঠিক হয়ে যেতে পারে। কারণ পৃথিবীতে সবকিছু বদলে যাচ্ছে। হ্যাঁ, মানে নেচার অফ দ্য ক্রিয়েশন হলো এভরিথিং ইজ চেঞ্জিং। হ্যাঁ, যখন এভরিথিং ইজ চেঞ্জিং, যে আজকে খারাপ বিহেভ করছে সে কালকে গিয়ে ভালো বিহেভ করতে পারে। এইটা হলো বিবেক, জানা। আর অবিবেক কি, ও আমার সাথে খারাপ বিহেভ করেছে, আমি ওকে দুটো কথা শোনাবো, এইটা হলো অবিবেক। হ্যাঁ, এখানে কি হয় বলুন তো, একটা না কার্মিক ট্রানজাকশন হয়। কি হয়, যে আমি, আমাকে কেউ কিছু বললো, হুম, তো সেখানে যদি আমরা চুপ করে থাকি, বা আমরা আমরা যদি চুপ করে থাকি ইন দ্য সেন্স আমরা হয়তো রিয়াক্টও করছি, কিন্তু ভেতরে কিছু না নিয়ে, মানে আপনি হয়তো হাসতে হাসতে তাকে দুটো বকুনি দিলেন, কিন্তু আপনি ভেতরে কিছু নিলেন না, তাহলে কিন্তু আপনার কার্মিক ট্রানজাকশন নালিফাই হয়ে গেল। কিন্তু আপনি যদি অবিবেকে এসে তাকে অনেক কিছু শোনালেন, আপনি নিজেও দুঃখ পেয়ে গেলেন, নিজেও গিল্ট হয়ে গেল, তখন আপনার কর্মা অ্যাকুমুলেট হয়ে গেল। তো ডেফিনেটলি বিবেকের সাথে কর্মার রিলেশন আছে। হ্যাঁ। ওকে। কোথায় যেন ছিলাম, আবার ভুলে গেলাম। হ্যাঁ। আহ, আমরা এটা ডিসকাস করছিলাম যে যখন আমরা কোনো কর্মা করছি, আমরা, হ্যাঁ, যদি সেই ইমপ্রেশনটাকে আমরা ভেতরে না নিই না, যদি আমাদের একটা ডিট্যাচমেন্ট থাকে, যে হ্যাঁ একটা অ্যাকশন হচ্ছে কিন্তু আমি সেই অ্যাকশনটার সাথে অ্যাটাচ নই, তখন কিন্তু আমরা সেই জিনিসটার ইমপ্রেশন আমাদের উপরে আসবে না। হুম। তো গুরুদেব খুব সুন্দর বলেন যে বি আ মিরর, ডোন্ট বিকাম আ ফটোগ্রাফিক প্লেট। মিরর কি করে? হ্যাঁ, মিরর, আপনি যা, আপনাকে ঠিক, আপনাকে এক্সাক্ট একটা রিফ্লেকশন দেখাবে। হ্যাঁ, কিন্তু যেই আবার মিরর অন্যদিকে ঘুরে গেল, মিরর তখন নতুন নতুন একটা কোনো একটা ছবি দেখাবে। মিরর কোনো ছবিকে রিটেন করে রাখছে না। বা মিরর কোনো ছবিকে নিজের কাছে স্টোর করে রাখছে না। কিন্তু ফটোগ্রাফিক প্লেট কি করে? স্টোর করতেই থাকে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এবং আমাদের লাইফের ইমপ্রেশনস গুলো বাড়তে থাকে। হুম। তো যখন আমরা ডিট্যাচ থাকতে পারবো না, তখন কিন্তু কর্মা আমাদেরকে ওইভাবে ইম্প্যাক্ট করতে পারবে না, বা আমরা নতুন কর্মা অ্যাকিউমুলেট করব না। হুম। যখন কোনো, আপনি আপনি হয়তো হাঁটছেন, হ্যাঁ, আপনি এবার হাঁটতে হাঁটতে আপনার পায়ের তলায় একটা পিঁপড়ে চলে এসছে। অফকোর্স পিঁপড়ে আর বেঁচে নাই, এটা আপনি হয়তো জানতেও পারলেন না।
তাই না? কারণ পিঁপড়ে হয়তো এতটা ছোট, এই জিনিসটা, এই ব্যাপারটা যে হয়েছে আপনি জানতেও পারলেন না, আপনি কিন্তু কোনো কর্ম অ্যাকুমুলেট করলেন না। এবার আপনি যদি জ্ঞানত কারো ক্ষতি করলেন এবং সেই জিনিসটা আপনাকে বারবার 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 আপনার মনের মধ্যে আসছে, তখন কিন্তু আপনি কর্মা অ্যাকুমুলেট করছেন। হুম। তো যদি কোনো কর্মা হয়ে যাওয়ার পরে আপনি সেই কর্মাটা থেকে ডিট্যাচ থাকতে পারেন, তাহলে কিন্তু আপনি কর্মা অ্যাকুমুলেট করছেন না। এটা করার সহজ উপায় হলো সারেন্ডার করা, বা সমর্পণ করা। এগেন আমরা কর্মা নিয়ে গীতাতে এত কিছু আছে না, আমরা বারবার ওই জন্য গীতার রেফারেন্সে ফিরছি। আহ যখন কৃষ্ণ অনেক বোঝানোর চেষ্টা করলেন অর্জুনকে যে ভাই তুমি এবার শুরু করো যুদ্ধ, হ্যাঁ, অনেক ভাবে কনভিন্স করার চেষ্টা করলেন, আর অর্জুন কিছুতেই কনভিন্স হচ্ছে না, অর্জুন উল্টে আরো কনফিউজ হয়ে যাচ্ছে। তখন লাস্টে কৃষ্ণ বলছেন যে তুমি এত পাপ পুণ্য নিয়ে চিন্তা করো না, তুমি আমার কাছে সমর্পণ করো, তোমার সব পাপ আমি নিলাম। হুম। তো যখন আমরা সমর্পণ করতে পারি, তখন কিন্তু আমাদের যে এই গ্রিপ আছে একটা কোনো একটা কাজের উপরে, সেই গ্রিপটা কিন্তু লুজ এন্ড আপ হয়ে যায়, এবং সেটা আমাদেরকে রিলিফ দেয়, এবং আমরা সেই কর্মা অ্যাকুমুলেট করি না। ঠিক আছে? আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ, হ্যাঁ, এক এক করে নিচ্ছি। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ বলুন, কেউ কিছু জিজ্ঞেস করছিলেন। আমি করছিলাম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো এই যে পিঁপড়ের এক্সাম্পলটা, হুম। এই যে এই যে পিঁপড়ের এক্সাম্পলটা যে দিলি তুই, ব্যাপারটা যারা নন ভেজ খায় তার মানে তারা কি কর্মা অ্যাকুমুলেট করছে? নো কমেন্টস। স্পেসিফিকলি এই গ্রুপের? আমি জানি এখানে আমার ওপর অনেক মিসাইল ছাড়া হবে, তো নো কমেন্ট। হ্যাঁ, I've got the বুঝতে answer, পারছেন, thank you. হ্যাঁ। समझदारों के लिए इशारा काफी होता है, सो ऑल ऑफ यू आर गेटिंग इट। हाँ। तो তো হ্যাঁ, তো আমরা এবারে আমরা। এক মিনিট, হ্যাঁ, একটু শিওর। এক মিনিট। সেটা হচ্ছে আমি আরেকজন মহারাজের এটা শুনছিলাম, একটা হুম। প্রবচন শুনছিলাম, ওখানে উনি বলছিলেন যে যারা ননভেজ খায় তারা নাকি পরের জন্মে ওই সব ফর্মসে তাদের মানে বার্থ হতে পারে। এটা কি ট্রু? একদম। তো আহ, তুমি যে পয়েন্টটা টাচ করলে সেটা রিইনকার্নেশনের, হ্যাঁ, নেক্সট এক্স্যাক্টলি। জন্মের পয়েন্ট, একদম কারেক্ট। যে রিতম, আবার আমি ইন্টারপ্রেট করছি, মানে ইন্টারভেন করছি, সেটা হচ্ছে যে তুমি মানে আ- আবার এটাও তো বলা হয় মৃত্যুর সময়ে যদি আমি ঈশ্বর চিন্তাতেই ডুবে থাকি, তাহলে কিন্তু আমি এইসব ফর্মে আসবো না। হ্যাঁ, যদিও আমি আমি আস ভেজিটেরিয়ান এবং হ্যাঁ, পিওরলি ভেজিটেরিয়ান, তবুও আমি বলছি আমার মৃত্যুর সময় চিন্তাটা কিন্তু রিইনকার্নেশনের জন্য ভীষণ কাজ করে। হ্যাঁ, আমি আসছি এবার ওটাতে। হ্যাঁ, দুটো পয়েন্টই ঠিক। সেটা হলো যে আহ, দেখুন আমাদের লাইফে না দুটো স্ট্রং ইমপ্রেশন আছে, ফুড আর সেক্স। তো ফুড যেটা, যে খাদ্য, যে সে সবসময় খাদকের কথা ভাবছে, আর খাদক খাদ্যের কথা ভাবছে। হ্যাঁ। তো গুরুদেব এই এক্সাম্পলটা দেন যে যে মানে যে ইঁদুর না, হাই চান্স সে নেক্সট লাইফে হয়তো সাপ হবে অথবা বেড়াল হবে। তার কারণ সে ওটাই ভাবছে যে আমাকে সাপ খেতে আসবে না বেড়াল খেতে আসবে। ঠিক আছে? সিমিলারলি, হ্যাঁ, যদি কেউ মারা যাওয়ার সময় এটা ভাবে যে লাস্ট চিকেন তন্দুরিটা মিস হয়ে গেল, বুঝতেই পারছেন কি হতে চলেছে। তো কিন্তু যেটা বলা, উনি যেটা বললেন যে এটাও ঠিক। যদি কেউ মানে এটা বলা হয়, হ্যাঁ, যে যে লাস্টে হয়তো ভগবানের নাম নিচ্ছে, তার ডেফিনেটলি তার তো কিছুটা উদ্ধার হবে। এবার প্রবলেম কি, যে আমরা যখন একটা সার্টেন লাইফস্টাইল লিড করছি না, হঠাৎ করে সেই সব ছেড়ে ভগবানের নাম নেওয়াটা, ওটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, যে একটা কনস্ট্যান্ট হাই সাত্ত্বা লাইফস্টাইল লিড করছে তার জন্য ওই কাজটা ইজি। যে হয়তো সেই সেই লাইফস্টাইল লিড করছে না, হঠাৎ করে সব চেঞ্জ করে ফেলে একদম লাস্ট মোমেন্টে এসে ওই কথাটা ভাবা, আমি বলছি না ইম্পসিবল, বাট হ্যাঁ, চাপ আছে। ঠিক আছে? তো না একদম। মানে আমি এটা বলছি যে এটাও আচ্ছা, বলা আমি হয় যে ফার্স্টেই বলছি, আমরা তো দেখুন আমি আমাদের আমি জানি এটা বাঙালিদের সেশন নিচ্ছি, হ্যাঁ, ননভেজ খুব সেন্সিটিভ
টপিক। না, আমি মৃত্যুর আমি সারেন্ডার করছি আগে থেকে, না হ্যাঁ, না, মানে আমি যেটা বলছি যে মৃত্যুর সময়ের, মানে আমরা তো কেউ সময়টা জানি না। হ্যাঁ হ্যাঁ, তো সেইটা একটা কিন্তু আহ একটু প্রবলেম। হ্যাঁ, সরি। হ্যাঁ, দ্যাটস ওকে। সময় আমরা জানি না, হ্যাঁ, তো কারণ ওটাও একটা রহস্য, যেটা আমরা কয়েকদিন আগে নলেজ শিটে পড়লাম না, আই থিঙ্ক 2-3 দিন আগে, মৃত্যুটাও একটা রহস্যের মধ্যে পড়ে, তো সেটা আমরা জানি না। তো এই জন্য ভালো যে আমরা আগে থেকেই সেইগুলো ঠিকঠাক করে নিই। হ্যাঁ, লাস্ট মোমেন্টে গিয়ে সব ঠিক হয়ে যাবে এটা ভাবাটা হয়তো একটু বেশি ভাবা। তো হ্যাঁ, এবার আমরা যেটা ডিসকাশন করছি, দেখুন আমরা, না না, এক মিনিট এক মিনিট, হ্যাঁ, আমার একটা ফার্দার কোয়েশ্চেন আছে। হুম, ধরো বাড়িতে আমি হয়তো ভেজ খেতে চাইছি, অন্যরা খেতে চাইছে না। এবার সেই নিয়ে একটা মানে যেহেতু আমাদের লাইফস্টাইল চিরকালই এমনি হয়েছে এত বছর ধরে, সো ইটস ভেরি ডিফিকাল্ট টু চেঞ্জ। তো বাড়ির লোকেরা খেতে চাইছে না এবং সেই নিয়ে একটা আর্গুমেন্ট, একটা ডিবেট, এটা হওয়া খুব স্বাভাবিক। এখন এই আর্গুমেন্ট ডিবেটের থ্রু আবার কার্মা অ্যাকিউমুলেট হচ্ছে, ইমপ্রেশন তৈরি হচ্ছে। তো সেটা কি করে সলভ হবে? এ তো মারাত্মক ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, ওই জন্যই বলছি যে আমাদের কার্মা নিয়ে না, আমি এবার ওই ওই পয়েন্ট গুলোতে আসছি, যে আমরা এইগুলো থেকে আমরা কি করে ধীরে ধীরে এই এই কার্মিক, যেটা আমরা ভাবি না যে আহ, সব, আমরা একটা কথা যেটা ভাবি, যেটা আমরা অনেকে ভাবি যে সবকিছুই কর্মা। হ্যাঁ, কিন্তু সবকিছু কিন্তু কর্মা নয়। গুরুদেব খুব সুন্দর বলেন যে লাইফ ইজ আ কম্বিনেশন অফ ফ্রি উইল অ্যান্ড ডেস্টিনি। ডেস্টিনি হলো যেটা আপনার কর্মার দ্বারা কন্ট্রোলড, হ্যাঁ, এবং উনি দারুণ একটা এক্সাম্পল দেন যে আপনার হাইট হলো আপনার ডেস্টিনি বা আপনার কর্মা বা আপনার প্রারব্ধা। হ্যাঁ, কিন্তু আপনার ওয়েট কিন্তু বা আপনার সঞ্চিত ওয়েট। কর্মা। আপনি এটা চেঞ্জ করতে পারেন, কমাতে পারেন, বাড়াতে পারেন, আপনি যা ইচ্ছা করতে পারেন। হ্যাঁ, তো যত আমরা সাধনার মধ্যে থাকি না, আমাদের ফ্রি উইল বাড়তে থাকে। যত আপনি সাধনার মধ্যে থাকবেন, যত আপনি সহজ সমাধি রেগুলারলি করবেন, ক্রিয়া রেগুলারলি করবেন, অটোমেটিক্যালি আপনার ফ্রি উইল বাড়তে থাকবে। হ্যাঁ, তো অনেক কিছু তখন আপনার, আপনি দেখবেন, যেটা আপনি আগে সব ভাবতেন সবকিছু কর্মা কর্মা কর্মা, সেটা নয়। আপনি এরকম ভাবে ভাবতে পারেন পাস্টে যা হয়ে গেছে সেগুলো কর্মা, আর এখন আমি যা করছি সেগুলো সব আমার ফ্রি উইল, এবং ভবিষ্যতে আমি এই ফ্রি উইলের থ্রু দিয়ে আমি যা কাজ করছি আমি তার ফল পেতে চলেছি। হ্যাঁ, তো এইটা হলো একটা উপায়। হ্যাঁ, দেখুন আমরা সবাই জানি সাধনার কি ইম্পর্টেন্স লাইফে, হ্যাঁ, এটা আমরা বহুবার বহুজনকে বলেছি। হ্যাঁ, তো এটা আজকে আমরা আরেকটা অ্যাসপেক্ট বুঝছি সাধনার। হ্যাঁ, একটা আমরা দেখলাম যে সাধনা ইজ লাইক রোস্টিং দ্য সিড। যখন আমরা সঞ্চিত কর্মার সিডকে রোস্ট করে দিচ্ছি, সেখান থেকে তো আপনার স্প্রাউটিং হবেই না, হ্যাঁ, সেখান থেকে অঙ্কুর বেরোবেই না, ওখানেই আপনার কর্মা কিন্তু কেটে গেল। হ্যাঁ, ইনফ্যাক্ট আমাদের সাধনা এত পাওয়ারফুল যেগুলো আমাদের প্রচুর ইমপ্রেশনস ক্লিয়ার করে দেয়। হ্যাঁ, আপনার এমন কর্মা যেগুলো হয়তো আজ থেকে 5-6 বছর পরে হয়তো আপনাকে ফল দিত, সেগুলো এখনই সলভ হয়ে গেল। হ্যাঁ, যে কারণে পতঞ্জলি মহর্ষি বলেন হেয়ম দুঃখম অনাগতম, দ্য পারপাস অফ যোগা ইজ টু স্টপ দ্য মিজারি ইভেন বিফোর ইট অ্যারাইভস। হ্যাঁ, তো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ যোগা অ্যান্ড মেডিটেশন। হ্যাঁ, তো এইটা হলো প্রথম প্রথম উপায়, যে আপনারা মানে আমরা সবাই, আমি এখন আপনারা বলছি আমি নিজেকেও বলছি, যে নিজেদের সাধনার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তাতে রেগুলারিটি নিয়ে আসা। হ্যাঁ, দেখুন আমরা আহ, হয়তো একটা লেভেলে গিয়ে হয়তো ভেবেছি যে ও সুদর্শন ক্রিয়া করলে আমার ব্লাড প্রেশার কমে যাবে আর আমার অ্যাস্তমা ঠিক হয়ে যাবে। কিন্তু সুদর্শন ক্রিয়া এবং সহজ সমাধির ইম্প্যাক্ট যে কোন কোন লেভেলে আছে, হ্যাঁ, কিছুটা রিসার্চ জানাতে পেরেছে আর কিছুটা এখনো জানাতে পারেনি। তো ফার্স্ট খুব ইম্পর্টেন্ট যে আমরা তার প্রতি সিনসিয়ার হয়ে যাই। সেকেন্ড যেটা পয়েন্ট সেটা হলো সেন্স অফ ডিট্যাচমেন্ট তৈরি করা, যে আমরা যখন কোনো কর্মা করছি, সেই কর্মার সাথে পুরো একদম ইনভলভড না হয়ে যাওয়া। হ্যাঁ, কোথাও গিয়ে একটা সেন্স অফ ডিট্যাচমেন্ট রাখা। কিছু একটা হয়তো হয়েছে আপনার থ্রু দিয়ে, হ্যাঁ, সেটা ভালো হতে পারে আর খারাপ হতে পারে, যেটাই হয়ে থাক, ভালো হোক বা খারাপ হোক, আমরা যেন সেটার থেকে ডিট্যাচ থাকতে পারি। এবং ডিট্যাচমেন্টের বেস্ট ওয়ে হলো সারেন্ডার। হুম, দেখুন আমরা যদি ভালো কর্মা নিয়েও খুব বেশি বসে যাই না, তখন কি হবে? কি হবে তখন আপনারা বলুন। যদি ভালো কর্মার উপর আমাদের প্রচন্ড বেশি ইয়ে, ইগো হবে, ইগো। ইগো হবে, এক্সিলেন্ট। ভালো কর্মার কে নিয়ে বসে গেলে ইগো হবে, আর খারাপ কর্মার আমরা যখন ওই থটস গুলো নিয়ে বারবার ভাবতে থাকবো,
আমাদের মধ্যে ওই সমস্ত নেগেটিভ ইমপ্রেশন, মানে ওই গ্রিড, অ্যাঙ্গার, জেলাসি, হ্যাট্রেড, এগুলো সব আসবে, আর সেগুলো আমাদেরকে আবার উল্টোপাল্টা উল্টোপাল্টা কর্ম আমাদের থ্রু দিয়ে করাতে থাকবে। সুতরাং সেইটা হওয়ার আগে আমাদেরকে একটা সেন্স অফ ডিট্যাচমেন্ট তৈরি করা দরকার। থার্ড হলো, হ্যাঁ, আমাদের নলেজের মধ্যে থাকা, হ্যাঁ, এবং পিওর নলেজের মধ্যে থাকা। যদি আমরা কিছু না, আমরা যদি বছরে একবারও আমরা গীতা একবার করে পড়তে পারি, হুম, তাহলে দেখবেন এই সমস্ত কিছুর কর্মার কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যায়। আদারওয়াইজ কি হয় না, অনেক ভুল কনসেপ্ট নিয়ে অনেক মানুষ থাকেন, হ্যাঁ, এবং যেগুলো না তাদেরকে হয়তো ভয়ের মধ্যে রাখে, যেগুলো তাদেরকে খুব দুশ্চিন্তায় রাখে। হ্যাঁ, দেখুন আমি একটা কথা আগেও যেটা বললাম, যে কর্মা কিন্তু ফ্যাটালিস্টিক নয়, কর্মা কিন্তু আপনাকে ট্রাবল দেওয়ার জন্য আসেনি। যে কারণে প্রারব্ধারও রেমেডি হয়। হ্যাঁ, দেখুন আমরা কেন অন্যদের কাছ থেকে সাজেশনস নিই যখন হয়তো আমাদের টাইম ভালো চলছে না, বা আমরা কোনো একটা জিনিস নিয়ে স্ট্রাগল করছি, হ্যাঁ, আমরা কেন অন্য কারো সাজেশন নিই? তার কারণ হলো আমরা চাইছি একটা উপায় বেরিয়ে আসুক। এবং বেশিরভাগ সময় দেখবেন সেই উপায়টা কিন্তু আমাদেরকে হেল্প করে সেই সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসতে। তার কারণ আমাদের সবার লাইফে অ্যাবান্ডেন্স অফ গ্রেস আছে। তো গ্রেসের থ্রু দিয়ে আমরা প্রথমত উপায়ও পেয়ে যাই, এবং তারপর আমরা ওই জিনিসটা থেকে বেরিয়েও আসতে পারি। আর থার্ড একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট হলো অ্যাকসেপ্টেন্স। হ্যাঁ, অ্যাকসেপ্টেন্স আর ফেথ, এই দুটো না কোথাও গিয়ে একটু লিঙ্কড। ধরুন কোনো একটা জিনিস হয়তো আমরা খুব চেষ্টা করছিলাম, সেই জিনিসটা হয়তো হলো না। হ্যাঁ, তো এই অ্যাকসেপ্টেন্সটা যদি আমরা রাখতে পারি না, যে আচ্ছা এটা হলো না, ঠিক আছে, এটা হয়তো যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, হয়তো এটার থেকেও বেটার আমি কিছু পাবো। তখন কি হলো, আপনি না ওই হতাশার কর্মটাকে অ্যাকুমুলেট করলেন না। যত আমরা বেশি অ্যাকসেপ্টেন্সের মধ্যে থাকতে পারবো, আমরা তত ওই হতাশা বা ওই নেগেটিভ ইমোশনস গুলো থেকে দূরে থাকতে পারবো। এবং কি হবে, আমরা যে এনার্জিটাকে সেভ করলাম না, কারণ নেগেটিভ ইমোশনসে গেলে আমাদের প্রচুর এনার্জি ক্ষয় হয়। এই যে আমরা এনার্জিটাকে সেভ করলাম, সরি, সেই সেভড এনার্জিটাকে নিয়ে তখন আমরা কোনো ভালো, মানে আরো ভালোভাবে পরে পরবর্তী প্ল্যানিং করতে পারি, বা পরবর্তী ভালো কর্মা করতে পারি, যেগুলো আমাদের লাইফ সাপোর্টিং হবে। ঠিক আছে? তো এই তিনটে হলো মেন, হ্যাঁ, আমাদের সাধনা। সেকেন্ড হলো ওই ডিট্যাচমেন্ট আর সারেন্ডার নিয়ে আসা, সমর্পণ নিয়ে আসা নিজের প্রতি। আর থার্ড হলো অ্যাকসেপ্টেন্সে থাকা। তো যদি আমরা এগুলো করতে পারি, তখন দেখবেন কর্মার ইম্প্যাক্ট হোক বা নেগেটিভ ইমোশনস এর ইম্প্যাক্ট হোক, সব কিছু কিন্তু অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যায়। আমরা আমাদের চাক্রাস ডিসকাশন করলাম, হ্যাঁ, যখন আমরা ওই একটা সেন্স অফ ডিট্যাচমেন্টে থাকি না, সেন্স অফ ডিট্যাচমেন্ট মানে কি বলুন তো, তার মানে কিন্তু নিরুৎসাহ হয়ে যাওয়া না। হ্যাঁ, এটা কিন্তু ডিজেকশন নয়। হ্যাঁ, এটার মানে হলো, ধরুন আপনার মধ্যে হঠাৎ করে খুব লোভ এসছে, আপনি যদি যে সেই সেই মোমেন্টে পজ করেন, হ্যাঁ, আপনারা অনেকে আমাকে এর আগে জিজ্ঞেস করেছেন যে বারবার খুব রাগ আসে কি করব। হ্যাঁ, তো তার সলিউশন কিন্তু এর মধ্যেই আছে, যে যেই ইমোশনটা আপনার মধ্যে আসছে, আপনি যদি সেই ইমোশনটাকে অবজার্ভ করেন না, আপনার ধরুন প্রচন্ড লোভ হচ্ছে বা রাগ হচ্ছে, আপনি জানেন যে রাগ আমার হবে এই এই পয়েন্টটাতে, আপনি যদি জাস্ট চোখ বন্ধ করে একটু পজ করেন, আপনি দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আপনি রাগের থেকে ডিট্যাচড হয়ে যাচ্ছেন। হ্যাঁ, বা আপনার অটোমেটিক্যালি আপনি লোভের থেকে ডিট্যাচড হয়ে যাচ্ছেন। তো যখন আমরা ভয়টাও কি এইভাবে কমে যায়? অ্যাবসলিউটলি যে কোনো নেগেটিভ ইমোশনস, হ্যাঁ, যে আমরা এতগুলো নেগেটিভ ইমোশনস এর কথা বললাম তলা থেকে উপর পর্যন্ত, সমস্ত কিছুর কিন্তু এটাই ফর্মুলা, যে আমরা যদি জাস্ট যদি রিয়েলাইজ করতে পারি না যে এই এই ইমোশনটা এই মুহূর্তে আমার মধ্যে আসছে, আপনি চোখ বন্ধ করে একটু পজ করতে পারেন, আপনি অটোমেটিক্যালি কিন্তু তার সাথে একটা ডিট্যাচমেন্ট তৈরি করতে পারেন। দেখুন এগেন, বাট অফকোর্স আমি যা যা বলছি সবকিছু গুরুদেবের নলেজ শিট থেকে বা গুরুদেবের নলেজ সিরিজ থেকেই বলছি। গুরুদেব খুব সুন্দর কথা বলেন যে ইউ ডু নট হ্যাভ আ কন্ট্রোল ওভার দ্য ওয়েভস অফ ইমোশন, বাট ইউ ক্যান সার্ভ অ্যাবাউট দেম। কি সুন্দর যে আপনার যে ইমোশনস, তার ঢেউ চলতেই থাকবে। হ্যাঁ, একটা সমুদ্রে ঢেউ থাকাটা খুব স্বাভাবিক। হ্যাঁ, এমন নয় যে আপনার ইমোশনস এর কোনো ঢেউ আসবে না, সেটা চলতেই থাকবে। কিন্তু আমরা যদি তার উপর দিয়ে সার্ফিং করতে পারি, আপনারা দেখেছেন কি সুন্দর সার্ফিং করে কিছু কিছু মানুষ সমুদ্রের উপর দিয়ে। হ্যাঁ, যখন আমরা সার্ফিং করতে পারি না, তখন কিন্তু সেই
সমুদ্রের ঢেউয়ের ওঠানামা আমাদেরকে ইম্প্যাক্ট করে না। তার কারণ আমরা একটা সেন্স অফ ডিট্যাচমেন্ট তৈরি করে নিয়েছি। সেন্স অফ ডিট্যাচমেন্টের আরেকটা খুব সুন্দরভাবে বলা যেতে পারে উইটনেস কনসিয়াসনেস বা সাক্ষী ভাব। আমরা সাক্ষী ভাব নিয়ে জাস্ট দেখছি কি কি ইমোশনস আমাদের মধ্যে আসছে, মানে আপনার চোখের সামনে আপনারই ইমোশনস এর সিনেমা চলছে, কখনো পজিটিভ কখনো নেগেটিভ, কখনো পজিটিভ কখনো নেগেটিভ, আপনি শুধু সাক্ষী ভাব নিয়ে ওটাকে দেখছেন। যেই আপনি সেন্স অফ ডিট্যাচমেন্টটা তৈরি করে নেবেন না, মানে আপনি বিশাল বিশাল ইভলভ একজন মানুষ হয়ে যাবেন তখন। হ্যাঁ, সময় লাগে এটা করতে, কিন্তু এইটা হলো একদম অব্যর্থ উপায়, হ্যাঁ, কার্মিক মানে কার্মিক ইয়ে থেকে নিজেকে দূরে রাখার। এবং যখন আপনার মধ্যে এই সাক্ষী ভাব 100% চলে আসবে, তখন সেই স্টেটটাকে বলা হয় এনলাইটেনমেন্ট বা মোক্ষ বা নির্বাণা। হ্যাঁ, তো এইটা এটাই আহ, এটাই মোটামুটি আমার বলার ছিল। হ্যাঁ, যে কার্মা বা ইমোশনস, হ্যাঁ, বা অন্যান্য জিনিস কিভাবে একে অন্যকে ইম্প্যাক্ট করে এবং কিভাবে আমরা এর থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি। তো হ্যাঁ, এখনো পর্যন্ত আমরা টাইম ওয়াইজ যাচ্ছি। এবারে আপনাদের যা যা কোয়েশ্চেন আছে আপনারা করুন, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। বাই চান্স আমার কাছে উত্তর না থাকলে আমি উত্তর নিয়ে আপনার কাছে ফিরে আসবো। হ্যাঁ, বলুন। ফার্স্ট অফ অল কেমন লাগলো? ইউজফুল লাগলো আজকে সেশন? ভালো লেগেছে? মনে হয়েছে যে লাইফে অ্যাপ্লাই করতে পারবো আমরা চটপট চটপট? খুব খুব ভালো লেগেছে। চেষ্টা করবো আর কি। তাই। আচ্ছা, হ্যাঁ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার আপনারা বলুন কি বলছি কোয়েশ্চেন। এই যে স্যারেন্ডার করা বা সাক্ষী ভাব, এটা তো এমনি এমনি আসবে না, কারণ আমরা ছোট থেকে তো সেইভাবে অভ্যস্ত নই। বা গ্র্যাটিটিউড, এগুলো তো তো আমরা অভ্যস্ত নই ছোট থেকে, তো এগুলো কিভাবে আনা যায়? হ্যাঁ, খুব সুন্দর কোয়েশ্চেন। গ্র্যাটিটিউড আনার জন্য যেটা আমি আমার স্টুডেন্টদেরকে বলে থাকি, সেটা হলো আপনারা না একটা অভ্যাস শুরু করতে পারেন প্রত্যেকদিন রাতে, হ্যাঁ, শোয়ার আগে, সেই দিনে যে 5টা জিনিস আপনার সাথে ভালো হয়েছে না, সেটা আপনি একটা ডায়েরিতে নোট করতে পারেন। হ্যাঁ, সেই দিনে হয়তো নর্মালি হয়তো সেগুলোর কথা আমরা ভেবে দেখি না, কিন্তু ছোট্টখাট্টো জিনিস, ছোট্টখাট্টো জিনিস, এই যে আমরা আমাদের বাড়িতে কেউ আছেন, আহ, একটু মিউট করে নেবেন সবাই, খুব ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে। হ্যাঁ, বাড়িতে আমাদের কেউ আছেন যিনি আমাদেরকে সময় মতো খাবার দিচ্ছেন। হ্যাঁ, বা ধরুন আমরা আজকে জম্মু কাশ্মীরে বসে নাই যে আমাদেরকে ভাবতে হচ্ছে আমাদের ঘরের মাথায় এসে একটা ড্রোন পড়বে কিনা বা মিসাইল পড়বে কিনা। হ্যাঁ, এই সবকিছু কিন্তু ইটস এ রিজন অফ বিং গ্রেটফুল। এবং আপনি যদি ভাবতে শুরু করেন না, এরকম আমাদের লাইফে প্রচুর ঘটনা প্রত্যেক দিন ঘটে। তো এই জিনিসগুলোকে যদি আমরা নোট করতে থাকি, অটোমেটিক্যালি দেখবেন আমরা প্রচুর, মানে দিনে যদি আপনি 5টা করেও লিখতে শুরু করেন, আপনার কিন্তু গ্র্যাটিটিউডের ডায়েরি ভরে যাবে। হ্যাঁ, এবং আমি স্ট্রংলি সাজেস্ট করব সবাইকে এটা এটা করার, এটা সত্যি খুব হেল্প করে। সেকেন্ড, আপনি জিজ্ঞেস করলেন সারেন্ডারের ব্যাপারে। সারেন্ডার আর গ্র্যাটিটিউড না খুব দেখবেন লিঙ্কড আসছে। তো আপনি যখন এত বেশি গ্র্যাটিটিউডের মধ্যে থাকবেন, অটোমেটিক্যালি আপনার মধ্যে ধীরে ধীরে না একটা সেন্স অফ সারেন্ডার গ্রো করবে, কারণ আপনি যখন গ্র্যাটিটিউডের পয়েন্টগুলো লিখবেন না, আপনি বুঝতে পারবেন যে অনেক কিছুই হচ্ছে কিন্তু আপনার এফর্ট না দিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে। তখন না ওই জিনিসটা আমরা বুঝতে পারি যে আমাদের ব্যাকগ্রাউন্ডে ভীষণ পাওয়ারফুল কিছু একটা কাজ করছে, হ্যাঁ, এবং সেই কিন্তু ফাইনালি সবকিছু চালাচ্ছে। এই জিনিসটা আমরা যত গভীর ভাবে বুঝতে পারবো, তত স্ট্রং আমাদের মধ্যে সারেন্ডার আসবে। হ্যাঁ, তো ডেফিনেটলি ওটাও হয়ে যাবে। আচ্ছা, আমি বলছিলাম হ্যাঁ, যে অতীতের অনেক কর্ম যেগুলো বর্তমানে আমাদের ফল ভোগ করতে হচ্ছে, সেই অতীতের কর্ম, এগুলোর কিছু সলভের উপায় আছে, কিন্তু অতীতের কর্ম সব তো আমরা জানি না। ফলে সেগুলো, যা জানি না সেগুলো সলভ করব কি করে? হ্যাঁ, ও দেখুন, সলভ করার চেষ্টাও করা উচিত নয়। কিছু জিনিস, আমরা যদি কিছু জিনিস আমাদের লাইফে হচ্ছে, উই শুড গো থ্রু দেম। কখনো কখনো না কিছু জিনিস হচ্ছে সেটা একেবারে হয়ে যাওয়া ভালো, নহলে কি হবে, ধরুন আপনার হয়তো একটা কর্মা থেকে আপনাকে 10 কেজি সাফার, মানে সাফার বলবো না, আপনাকে 10 কেজি ওই ফ্রুটটা আপনি পেতেন, 10 কেজি আপনি ফল পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি কোনো না কোনো ভাবে না, মানে আপনি
কি বলবো, আপনি ব্যাপারটার উপরে খুব মানে আপনি কিছুতেই ব্যাপারটাকে মানতে চাইছেন না, তখন কি হয়, এটা ক্যারি ফরওয়ার্ড হয়ে না আবার আপনাকে নেক্সট লাইফে করতে হবে। ওই জন্য বলে যারা ওয়াইজ না, তারা বলে যা কর্মা খালি হওয়ার আছে আমার এই জন্মে হয়ে যাবে। হ্যাঁ, তো সেটা আমরা জানি না। হ্যাঁ, কোন কর্মা হয়েছে আমরা আগে আমরা জানি না, আমাদের আর জানার কোনো উপায়ও নাই। কারণ প্রত্যেকবার যখন আমরা জন্ম নিই ভগবান আমাদের মেমোরিকে রিফ্রেশ করে দেন, ভাগ্যিস রিফ্রেশ করে দেন, নহলে অত কিছু মনে থাকলে তো আমরা নর্মালি বাঁচতে পারতাম না। তো যাই হোক, আহ যা চলছে সেটা হয়ে যাওয়া ভালো। হুম, আপনি আপনার তরফ থেকে শুধু আপনি যা যা উপায় করার আপনি উপায় করুন, কিন্তু সেই জিনিসটা কেন হচ্ছে কেন হচ্ছে কেন হচ্ছে এটাকে বারবার বারবার করে ভাবলে উল্টে আমরা আরো বেশি কর্ম অ্যাকুমুলেট করবো। হুম, তো লেট ইট বি। নিজের সাধনার মধ্যে থাকুন, হ্যাঁ আপনার, সাধনা করে যেতে হবে, হ্যাঁ করুন এবং প্রে সাধনা করুন। করে যেতে হবে। হ্যাঁ, অ্যাবসলিউটলি, হ্যাঁ ওই ওই তিনটে আমরা যেটা ডিসকাশন করলাম, হ্যাঁ সাধনা, হ্যাঁ, ডিট্যাচমেন্ট আর অ্যাকসেপ্টেন্স, সারেন্ডার, এগুলো হ্যাঁ। করতেই হবে। আর দেখুন প্রেয়ারেরও খুব শক্তি আছে। হুম, একটা একটা কথা বলা হয় যে গুরু চাইলে 1 সেকেন্ডের মধ্যে আমাদের সমস্ত লাইফের কর্মা শেষ করে দিতে পারেন। হ্যাঁ, কিন্তু আহ তার জন্য প্রেয়ার দরকার। হ্যাঁ, গুরুদেব 2-3 বছর আগে একবার দিওয়ালির দিন সৎসঙ্গে বলছিলেন যে मैं तो कर्मा खाली करने के लिए बैठा हूँ, लेकिन तुम पूछो तो सही, तुम पूछोगे नहीं मैं खाली कर दूंगा, ये तुमने कैसे समझ लिया। হ্যাঁ, তো আমাদের আর সেই প্রেয়ারটাও আমাদের করা দরকার যে আমাকে খালি করে দাও, বা যা আছে, যা কর্মা টর্মা ওপর নিচ যা আছে তুমি সব খালি করে দাও। তো আমাদের উপর সেই কৃপা আছে যে আমাদের অনেক কিছু না একটু ফাস্ট পেসে হয়ে যেতে পারে, যে জিনিসটা হয়তো 10 বছর আমাদের নিয়ে চলতে হতো সেই জিনিসটা হয়তো 1 বছরও শেষ হয়ে যেতে পারে। তো সেই রকমও আর প্রভিশন। জানা জানা সাধ অজানা যা কিছু পাপ অন্যায় ভুল যা কিছু আছে সেগুলো সমস্ত মাফ করে দাও, হ্যাঁ, মাফ করে এই সমর্পণ করে দেওয়া। প্রার্থনা, হ্যাঁ, মাফের সমর্পণ করে দেওয়া। একদম সমর্পণ করে দেওয়া, যে আমার গুণ আমার অবগুণ আমার আগে যা করেছি, যা করে উঠতে পারেনি, যা করতে চলেছি, যা আছে তুমি সব নাও, তুমি আমাকে এসবের থেকে ফ্রি করো, তুমি আমাকে ঠিক দিকে নিয়ে চলো। হ্যাঁ, এই আর যখন আমরা রাখতে পারি না, ডেফিনেটলি খুব কমফর্টিং একটা প্রেয়ার এটা, এবং দেখবেন অটোমেটিক্যালি কিন্তু লাইফে খুব তাড়াতাড়ি রেজাল্ট শো করে এই প্রেয়ারটা। আর সাধনার মধ্যে যে thoughts গুলো আছে, ওগুলো আমার সাধনাটা মানে আমার মনে হয় যেন আমার সাধনাটা ঠিক হচ্ছে না। তো তাই না, ওগুলো রিলিজ হওয়ার জন্যই ওগুলো থটস গুলো আসে। এটা আপনি কিসের ব্যাপারে বলছেন, সেহেদ সমাধির জন্য বলছেন নাকি সুদর্শন ক্রিয়ার? সাহেদের সাহেদের সময়ও অনেক সময় থটস আসে প্রচুর প্রচুর, হুম, বা যখন ক্রিয়া করি তখনও প্রচুর থটস আসে। হ্যাঁ, আহ, হ্যাঁ দেখুন সেগুলো তার রিলিজ মানে, হয় না? ওগুলো মানে হ্যাঁ হ্যাঁ অনেক সময় তো রিলিজ হয়ে যায়। দেখুন ওই সাধনা হলো ওই পুরোনো কার্পেট পরিষ্কার করার মতো, আমরা কার্পেটে যত বাড়ি মারি তত ধুলো বেরোয়। তো আপনি তো কার্পেটে মারলেন একটা বাড়ি, সাধনার সাতোয়ার বাড়ি, সেখান থেকে কিছুটা ধুলো বেরিয়ে এলো। তো আহ সাধনাতে থটস আসা কোনো খারাপ কিছু নয়। সাধনার পরে আপনার মন কেমন লাগছে, আপনার মন শান্ত আছে কিনা, প্রসন্ন আছে কিনা, হ্যাঁ সেইটা হলো প্রমাণ আপনার সাধনা কেমন হয়েছে। সাধনার সময় কি থটস এলো না এলো ডাজন্ট ম্যাটার। ঠিক আছে। দাদা, মেমরি ছাড়া কি ইমোশনস তৈরি হতে পারে? মেমরি ছাড়া ইমোশনস তৈরি হতে পারে, হ্যাঁ। তার কারণ হচ্ছে আহ, একটা শিশু যে তার মেমরি ফর্ম হওয়া শুরু হয়নি, কিন্তু মেমরি ফর্মের আগেই তার মধ্যে ইমোশনস আসতে শুরু করে। হ্যাঁ, মানে একটা শিশু যে একদম ছোট অবস্থাতে আছে, সে কিন্তু তখন থেকেই তার মাকে খোঁজে। তো তার মায়ের প্রতি তার ইমোশন তখনই তৈরি হয়ে গেছে, কিন্তু তার মধ্যে অ্যাজ তখনও কিন্তু মানে কোনো মেমরি ডেভেলপ করেনি। তো হ্যাঁ, এটা সম্ভব। তো সেগুলো কি তার প্রিভিয়াস বার্থের কোনো ইমপ্রেশনস নয়? সংস্কার তো আমরা নিয়েই আসি। হ্যাঁ, সংস্কার আমরা নিয়েই আসি, আর কিছুটা কি নেচারের ডিজাইন। হ্যাঁ, নেচার কিছুটা আমাদের মধ্যে হার্ডওয়্যার আর সফটওয়্যার এমন করে ডিজাইন করে রেখেছে যে কিছু জিনিস তো হবেই। হ্যাঁ, যেমনি আমরা যদি বলি যে আমরা যে হাঁটাচলা করছি, হ্যাঁ এটা আমাদের হার্ডওয়্যার আর সফটওয়্যার যেটা আমাদের মধ্যে ইনস্টলড আছে। হ্যাঁ, সেটার উপর কোনো কর্মার মানে অ্যাজ সাচ কোনো রকম বা সংস্কারের ইম্প্যাক্ট নাই। হ্যাঁ, কেউ হয়তো হাঁটতেই পারলো না সারা জীবন, দ্যাট ইজ কর্মা।
হুম। কিন্তু কেউ যে হাঁটছে, কথা মানে নর্মাল, সে যা যা করছে, সে খাচ্ছে, হ্যাঁ, দ্যাট ইজ নর্মাল, কারণ নেচার আমাদেরকে বানিয়েছে এরকম করে যে আমাদেরকে খাবার খেতে হবে। হ্যাঁ, তো আহ, আলাদা করে এর পিছনে মানে কোনো বিশেষ কার্মা এর উপর ইম্প্যাক্ট নাই। হ্যাঁ, কিছু ডিপেস্ট ইমপ্রেশন আছে, যেটা আমি একটু আগেও বললাম, সেই দুটো ইমপ্রেশন তো থাকেই। বাট আদারওয়াইজ তার আগেও আমাদের মধ্যে কিছু ইমোশনস জেনারেট হতে শুরু করে, ইভেন বিফোর চাইল্ড স্টার্টস ডেভেলপিং ইটস মেমরি। কিন্তু গুরুদেব বলেন না যে মানে আমি আমার মায়ের প্রতি ভালোবাসা ফিল করছি, তো গুরুদেব বলেন যে তোমার নেচারই লাভ। হুম। কিন্তু বাচ্চার মধ্যে জন্মানোর পরে ভাল মানে ওই ওই জয় বা লাভটাই আমরা তো দেখতে পাই, ওর মধ্যে অ্যাঙ্গার বা এগুলো তো অনেক নেগেটিভ ইমোশনস গুলো তো অনেক পরে আসে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি যে আমাদের ইমোশনস আগে চলে আসে, মেমরি তারপরে ফর্ম হতে শুরু করে। হ্যাঁ, আমরা যেহেতু মানে আমাদের মানে আমরা কেন বলি একটা বাচ্চাকে, কেন আমরা বলি বান্ডেল অফ লাভ, তার কারণ হচ্ছে একটা একটা শিশু যে মানে সে বেসিক্যালি এনলাইটেড, তখন তার মধ্যে কোনো ইমপ্রেশন স্টোর হচ্ছে না, সে কোনো জিনিসকে ক্যাচ করছে না, সে সব কিছু ন্যাচারালি এক্সপ্রেস করছে। হ্যাঁ, তো সে কমপ্লিটলি তখন তার একটাই এক্সপ্রেশন লাভ। হ্যাঁ, তো আহ, সেই লাভটা হতে পারে অন্য কারো প্রতি বা নিজের প্রতি। কিন্তু তখন সে এই ইমোশনস গুলোকে, সমস্ত পজিটিভ ইমোশনস কে শো করছে। এবার তারপরে ধীরে ধীরে তার মেমরি ফর্ম হতে শুরু করলো, তারপর ধীরে ধীরে তার মধ্যে নেগেটিভ ইমোশনস আসতে শুরু করে। হ্যাঁ, আস্তে আস্তে ভয় পাওয়া শুরু হয়, রাগ দেখানো শুরু হয়, তখন তার মধ্যে গ্র্যাজুয়ালি তার ইমপ্রেশনস ডেভেলপ হওয়া শুরু হয়েছে তখন। ইমোশনস কি সাবকনসিয়াস লেভেল অব্দি পৌঁছয়? ইমোশন সাবকনসিয়াস লেভেল অব্দি পৌঁছাতে পারে, ইয়েস। তার একটা খুব বড় ফ্যাক্টর হচ্ছে আমাদের মধ্যে যখন খুব ডিপ কোনো ইমোশন থাকে না, কোনো হয়তো আনহিল্ড, কোনো হয়তো চাইল্ডহুড ট্রমা আছে যেটা আনহিল্ড, হ্যাঁ, যেটাকে হিল করা হয়নি কোনোভাবে, সেটা সাবকনশিয়াস লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে। এবং সেটা তার কনফিডেন্স ইম্প্যাক্ট করতে পারে। হ্যাঁ, কেউ কাউকে হয়তো ছোটবেলা থেকে কোনো বাচ্চাকে হয়তো বারবার বলে এটা করবি না, ওইটা করবি না, ওইটা হাত দিবি না, পড়ে যাবে, ভেঙে যাবে, ওটা হাত দিবি না, এই হবে সেই হবে, করতে 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 তার মধ্যে এমন ডিপ ইমোশনস তৈরি হয়েছে ভয়ের, সেটা তার সাবকনশিয়াস লেভেলে চলে যেতে পারে এবং পরবর্তীকালে তার অ্যাকশনস কে ইম্প্যাক্ট করতে পারে। এরকম বাচ্চা কখনো রিস্ক টেকার হবে না লাইফে। সে সবসময় রিস্ক অ্যাভার্স হবে, কোথায় কোথায় ভয় পেয়ে যাবে, তার কারণ সে সেরকম ভাবে কন্ডিশন হয়েছে ছোট থেকে। তো হ্যাঁ, অ্যান্সার হলো ইয়েস, ইমোশন সাবকনশিয়াস লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে এবং ইট ক্যান হ্যাভ বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট। এটা থেকে কি করে বেরোতে পারে? এটা থেকে বেরোনোর উপায় হলো অ্যাডভান্স কোর্স করা, ইটার্নিটি প্রসেস করা, ইটার্নিটি না, অ্যাডভান্স কোর্স করা, বেশি করে ব্লেসিং কোর্স করা। ব্লেসিং কোর্সেও আমাদের অনেক আনহিল্ড ট্রমাস যেগুলো থাকে আমাদের মধ্যে, সেগুলো ক্লিন হয়ে যায়। তো দুটো তিনটে অ্যাডভান্স কোর্স করা হয়ে গিয়ে থাকলে ব্লেসিং কোর্স করা খুব ভালো, সাইয়াম করা, এগেন সাইয়াম খুব হেল্প করবে। এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। তো দাদা ওটা ইমোশনসটা শিফট ইন করছে সাবকনসিয়াসে, না ইমপ্রেশনসটা, নাকি ইমোশন আর ইমপ্রেশন তাহলে একই? না, ইমোশনস আর ইমপ্রেশনস এক নয়। একটা ইমোশন এলো আমাদের মধ্যে, যেটা খুব ডিপ একটা ইমপ্রেশনস ক্রিয়েট করলো আমাদের মধ্যে, সেই ইমপ্রেশনটা আমাদের সাবকনশিয়াস লেভেল গেল, ফাইনালি এবং একটা ইম্প্যাক্ট হলো সাবকনশিয়াসে। সেইটা ইম্পর্টেন্ট যে একটা ইম্প্যাক্ট হলো সাবকনশিয়াসে এবং ডিপ ইম্প্যাক্ট হলো। হ্যাঁ, তাহলে ইমপ্রেশনটা ইমোশনকে ট্রিগার করছে? উল্টোটা, ইমোশনটা এখানে ইমপ্রেশনস কে ট্রিগার করছে। হ্যাঁ, যে বারবার বারবার যখন একটা নেগেটিভ ইমোশনস কারোর মধ্যে আসছে, তো তখন তার মধ্যে একটা ডিপ ইমপ্রেশন ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ। এক্সপ্রেশনের লেভেলে আমি বলছি, হ্যাঁ। এক্সপ্রেশনের লেভেলে ইমপ্রেশন ইমোশনটাকে ট্রিগার করছে। হ্যাঁ, এক্সপ্রেশনের লেভেলে ইমপ্রেশন ইমোশনকে ট্রিগার করে, সাবকনশিয়াসের লেভেলে উল্টোটা হয়। দারুণ। আর কেউ কিছু আমি বলবে? একটা প্রশ্ন হ্যাঁ। করি। হ্যাঁ, এই যে নিশ্চয়ই। আনহিল্ড ইমোশনের কথা এক্ষুনি ডিসকাস করছিলেন, হুম হুম। এর মধ্যে এটা কি ট্রু যে অ্যাপার্ট ফ্রম মেডিটেশন which we do on a daily basis, doing it specifically on full moon day or no moon day, in those days if we do it, let go process becomes easier? আমাদের সাধারণদের লাইফে না একটা খুব আনডিউ অ্যাডভান্টেজ আছে, বাট আনফেয়ার অ্যাডভান্টেজ আছে, আমাদের কাছে রোজই স্পেশাল। তো আমরা যখন মানে যখন পিওর স্টেট অফ হার্ট থেকে কেউ কিছু করে না, তো এভরি ডে বিকামস ভেরি ইম্প্যাক্টফুল।
এইগুলো আমাদের শাস্ত্রে বলা হয়েছে লোকজনকে না একটু রিমাইন্ড করানোর জন্য, কারণ তাদের একটা মান্ডেন লাইফ চলছে। তো আমাদের পূর্বপুরুষরা ভীষণ ইন্টেলিজেন্ট ছিলেন, ওনারা বললেন এরা এত খাচ্ছে, একটা একাদশী লাগিয়ে দিই মাঝখানে, যাতে একটা দিন কম খেয়ে একটু বডিটাকে রিসেট করে। একটা পূর্ণিমা লাগিয়ে দিই মাঝখানে, যাতে সেই দিন একটু চ্যান্টিং ফ্যান্টিং বেশি করে যাতে মনটাকে রিসেট করে। কিন্তু যখন কেউ, ওয়ান হু ইজ ওয়াকিং অন দ্য পাথ, হ্যাঁ, এবং যার মধ্যে একটা সার্টেন লেভেল অফ পিউরিটি চলে এসছে, তার কাছে তো এভরিডে ইজ স্পেশাল, এভরিডে ইজ ইম্প্যাক্টফুল। তো ডেফিনেটলি যদি আমরা, যেদিনকে আমাদের সোলার এক্লিপস হচ্ছে সেদিনকে যদি আমরা হনুমান চালিসা চ্যান্টিং করি, তার ডেফিনেটলি বিশাল ইম্প্যাক্ট আছে। কিন্তু আমরা বাকি দিনও যখন হনুমান চালিসা চ্যান্টিং করি, তার অলমোস্ট সিমিলার ইম্প্যাক্ট আছে, কারণ আমরা ফ্রম আ ভেরি পিওর স্টেট অফ হার্ট এটা করছি। হুম, ঠিক, ঠিক আছে। আচ্ছা, গুরুদেব বলেন না যে অপ্রিয় সত্য বলো না। আম, কিন্তু অপ্রিয় সত্য তো অনেক সময় বলার প্রয়োজন পড়ে। তো মানে আমি কাউকে যখন কিছু বলছি সত্যি মিথ্যে যেটা দিয়ে কাউকে হেট করছি, তো তার ভেতর থেকে একটা ইমোশন তো উঠে আসবেই। হুম। তো যদি আমার অপ্রিয় সত্য বলবার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমি তাহলে কি করবো? মানে যদি এরকম সিচুয়েশন হয় যে বলতেই হবে সেটা। এটা না মানে যে আমাদেরকে দেখতে হবে গুরুদেব কোন কনটেক্সটে বলেছেন, কারণ গুরুদেব আমাদেরকে এটাও বলেন যে সবসময় গুডি গুডি হয়ে থেকো না। হুম। হ্যাঁ, এবং তোমাকে, মানে তোমাকে যদি কারোর ওপর মানে কোনো অ্যাকশন নিতে হয়, তুমি সময় অ্যাকশন নেবে। কয়েকদিন আগেই সৎসঙ্গে একজন গুরুদেবকে জিজ্ঞেস করলেন যে গুরুদেব, হোয়াট ইজ আহিংসা? হ্যাঁ, আমাকে কেউ এসে চড় মারলো, আমি আরেকটা গাল এগিয়ে দেবো, সেটা অহিংসা? গুরুদেব বললেন না, তোমাকে কেউ একটা চড় মেরেছে, তুমি হাসতে হাসতে তাকে আরেকটা চড় মারো, ভেতরে কোনো রাগ বা মানে অ্যাঙ্গার বা রেজ না রেখে, দ্যাট ইজ অলসো অহিংসা। হ্যাঁ, তো আমাকে যা অ্যাকশন নিতে হবে হবে, হ্যাঁ, কিন্তু যেটাতে গুরুদেব খুব স্ট্রেস করেন সেটা হলো আমাদের স্কিল অফ কমিউনিকেশন। এবং গুরুদেব খুব ক্লাসিক একটা এক্সাম্পল দেন যে আমরা, যিনি হয়তো দেখতে পান না, তাকে যদি আমরা ও ব্লাইন্ড ম্যান বলে সম্বোধন করি, তাহলে অফকোর্স তার খুব খারাপ লাগবে। কিন্তু আমাদের শাস্ত্রে তাকেও সম্বোধন করার জন্য ফ্যান্টাস্টিক উপায় বলানো হয়েছে, তাকে বলা হয় ও প্রজ্ঞা চক্ষু। হ্যাঁ, তুমি হয়তো বাইরের চোখ দিয়ে দেখতে পাচ্ছ না, তোমার ভেতরের একটা চোখ আছে। তো টাইপ অফ কমিউনিকেশন ম্যাটার্স। আমরা কিভাবে কমিউনিকেট করছি, আমাদের যদি অপ্রিয় সত্য কথাও বলতে হয়, সেটা আমরা কত স্কিলফুলি কমিউনিকেট করতে পারছি সেটা খুব ম্যাটার করে। অনেক সময় কমিউনিকেট না করেও অনেক কিছু কমিউনিকেট করা যায়। হ্যাঁ, যার উপর মানে নর্মাল এক্সাম্পল, যার উপর হয়তো তুই অনেক ফেথ দেখিয়েছিস দিনের পর দিন দিনের পর দিন, বাট হি ইজ নট রেসিপ্রোকেটিং। তো একটা সময় গিয়ে তুই বুঝতে পেরেছিস যে ঠিক আছে, এর এরকমই চলবে, কিছু না কিছু অজুহাত দেবে, এটাই এর প্যাটার্ন। তো ইন দ্যাট কেস ইউ ক্যান অ্যাকচুয়ালি রিডিউস দ্য কমিউনিকেশন। দ্যাট ইজ ম্যাসিভ কমিউনিকেশন, যে আমি এবার তোমার ওপর, আই এম নট পুটিং নিউ এগস অন ইউর বাস্কেট। হ্যাঁ, দ্যাট ইটসেলফ ইজ আ বিগ কমিউনিকেশন। তো স্কিল ম্যাটার্স। ওকে। দাদা আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। হ্যাঁ দাদা, আমি লাস্ট 1 বছর ধরে আমার একটা প্যাটার্ন আমি নোটিস করেছি ওয়ার্ক প্লেসে, সেটা হচ্ছে ওয়ার্ক পলিটিক্স। আমি আমার জায়গায় আমি এত 100% দিই, সেটা অ্যাটেনশন একটু অ্যাট্রাক্ট করে। আর আমার কাজে আমি খুবই স্কিলফুল, এর ফলে কি হয়, আমার যে একটু হাই পোস্টে, খুব হাই পোস্টে কথা বলছি না, আমার লেভেল থেকে, যে যার আন্ডার আমি কাজ করছি, একদম টপ মোস্ট লেভেল না, তাদের থেকে অনেকটা রেষারেষি বা এরকম হয়। তো এইটা না আমার মধ্যে একটা, মানে এর ফলে আমার অনেক নেগেটিভ প্যাটার্নস দেখতে দেখতে 1 বছরে আমার মনে না একটা ফিয়ার চলে আসছে যে আমি নতুন জায়গাটা জয়েন করতে চলেছি, বলেছি তোমাকে। তো ওখানেও যদি এরকম হয়, আমাকে যদি লিভ করে দিতে হয়, জায়গাটা ছেড়ে দিতে হয়, আই ডোন্ট ওয়ান্ট টু লিভ, বিকজ দের ইজ, আমি এবার ফিরে আসতে পারবো না, আমাকে ফেস করতে হবে। তো আমি ট্যাক্টফুলি কি করে হ্যান্ডেল করতে পারবো আমি এটাকে, এটাকে যদি একটু বলো। হ্যাঁ, সি এগেন হিয়ার আওয়ার কর্মা ইজ ইম্প্যাক্টিং আস। হ্যাঁ, তো একটা যেটা খুব বড় পয়েন্ট, এটা আপনাদের সবাইকে বলতে পারি, যে সংকল্প কাটস থ্রু আওয়ার কর্মা। সবাই মনে রাখবেন এই কথাটা, সংকল্প ক্যান কাট থ্রু আওয়ার কর্মা। তো যদি আমরা এই সংকল্পটা নিয়ে যাই না, হ্যাঁ, যে তুমি যদি ভালো, মানে তুমি তুমি জানো কিভাবে সংকল্প নিতে হয়, তুমি যদি এই সংকল্পটা নাও যে না, আমার এই ওয়ার্ক প্লেসে এরকম কিছু হয়নি, আই এম ডুইং মাই ওয়ার্ক হ্যাপিলি অ্যান্ড পিসফুলি ইন দি মোস্ট এফিশিয়েন্ট ম্যানার।
If this is our sankalpa, situations will be created to ensure that you work happily, peacefully, with full effectivity. ওকে, সংকল্পের বিশাল পাওয়ার আছে। তো আমাদের কার্মিক সিচুয়েশনকেও সংকল্প কাট করতে পারে। এটাকে আপনারা একটা ফোর্থ রেমেডিও হিসেবে নিতে পারেন। আমরা তিনটে রেমেডির কথা বলেছিলাম, ফোর্থ রেমেডি হিসেবেও আপনারা নিতে পারেন। হ্যাঁ, এবং একটা কথা সবসময় মাথায় রাখবে, লাইফে গ্রেসের একটা বিশাল জায়গা আছে। এগেন এগেন আমি রিপিট করছি যে কর্মা ইজ নট ফ্যাটালিস্টিক। হ্যাঁ, এবং আমাদের লাইফে গ্রেসের বিশাল একটা জায়গা আছে। অ্যান্ড ইটস লাইফ ইজ এ কম্বিনেশন, কিছু গ্রেস কিছু কর্মা, হ্যাঁ, দুটো মিলিয়ে মিশিয়ে চলে। তো যখন আমরা প্রে করি, হ্যাঁ, যখন আমরা মানে সত্যিকারে সিনসিয়ারলি প্রে করছি, আমরা সংকল্প নিয়েছি যে এই জিনিসটা হোক, আমাদের লাইফে গ্রেসের কোনো কোনো রকম অভাব হয় না, এবং দুটোই মিলিয়ে খুব সুন্দর করে আমরা ম্যানেজ করে চলতে পারি। সো ডোন্ট ওয়ারি, অল দ্য বেস্ট, সব ভালো হবে। থ্যাংক এই ইউ ভাইয়া। রেমেডি গুলো যদি একটু ইয়েতে লোড করে দেন তো ভালো হয়। হ্যাঁ, আপনারা লিখে নিন। আচ্ছা। হ্যাঁ, বা যদি কেউ নোট করে থাকেন এই সেশনের ইয়েগুলো, আপনারা একটু পোস্ট করতে পারেন যদি আপনাদের মধ্যে কেউ করে থাকেন। হ্যাঁ, ফার্স্ট যেটা বলেছিলাম, ফার্স্ট হয়েছিল অফকোর্স সাধনা, সেকেন্ডটা ছিল ডিট্যাচমেন্ট অ্যান্ড সারেন্ডার, থার্ডটা ছিল অ্যাকসেপ্টেন্স, আর ফোর্থ যেটা বললাম সংকল্পা। হ্যাঁ, এটা হলো কোনো স্পেসিফিক সিচুয়েশন। মানে ধরুন আপনার, মানে এক্সাম্পল দিয়ে বলছি, আপনার কর্মাতে হয়তো ছিল না একটা পার্টিকুলার জিনিস হওয়া। হ্যাঁ, মানে আপনার ডেস্টিনিতে হয়তো লেখা ছিল না যে আপনি এভারেস্টে চড়বেন, কিন্তু আপনি একদিন সংকল্প নিলেন যে না, আমি এভারেস্টে চড়বো। হ্যাঁ, এবং আপনি যদি সত্যি 100% থাকেন, আপনি যদি সত্যি সেরকম ভাবে সবকিছু করতে থাকেন, তো ডিভাইন গ্রেস আপনার উপর এসলে আপনি এভারেস্ট কেন, তার থেকেও লম্বা কিছুতে চড়ে ফেলতে পারেন। হ্যাঁ, তো সংকল্প হ্যাজ এ লট অফ পাওয়ার। এটা যেরকম সিড মানে সিড সো করা, মানে সংকল্প মানে সিড সো করছে, ওটাই গ্রো করছে। অ্যাবসলিউটলি, ইন্টেনশন, অ্যাটেনশন, ম্যানিফেস্টেশন। সংকল্প হলে ইন্টেনশন নেওয়া যে এটা আমার হোক, এই জিনিসটা হয়ে যাক। হ্যাঁ, তারপরে ম্যানিফেস্ট করা। হ্যাঁ, তারপরে অ্যাটেনশন দেওয়া, যে এই জিনিসটার উপরে আমি রেগুলার কাজ করছি। হ্যাঁ, এমন নয় যে আমি এটা চাইছি কিন্তু কাজ করছি তার অপোজিটে। আমি চাই দিল্লি যেতে কিন্তু আমি ট্রেন ধরছি চেন্নাই যাওয়ার জন্য, অফকোর্স দ্যাট ইজ স্টুপিডিটি। হ্যাঁ, তো আমি সংকল্পও নিলাম এবং তার উপর আমি অ্যাটেনশনও দিচ্ছি যাতে আমি সেই ডাইরেকশনে যেতে পারি, এবং তারপরে ম্যানিফেস্টেশন হয়। Whatever is physically possible, you make sure that happens. Whatever is physically impossible, he will make sure that happens. Everything coming together, it will happen. থ্যাংক ইউ ভাইয়া। Thank you. Sankalpa and affirmations, okay, similar things. আহ, গুরুদেব অ্যাফার্মেশন নিয়ে খুব মজার একটা কথা বলেন। গুরুদেব বলেন যে Western thought. গুরুদেব বলেন যে অ্যাফার্মেশন না আরো উল্টো ইম্প্যাক্ট করে দেয়। ধরুন আমার সংকল্প হলো আমি খাবো, যেন আমি এখন দেখছি 7:30 বাজে, এরপর আমি ডিনার করবো, জাস্ট লাইট সংকল্প। এবার আমি যদি এখন প্রত্যেক 2 সেকেন্ড পর বলতে থাকি আমি খাবো, আবার 2 সেকেন্ড পর আমি খাবো, হ্যাঁ, সো দিস ইজ অ্যাফার্মেশন। আমি বারবার নিজেকে অ্যাফার্ম করছি। হ্যাঁ, তো আমরা সবসময় বলি যে টেক আ সংকল্প এন্ড দেন লেট ইট গো। দ্য আর্ট অফ ফুলফিলিং আ সংকল্প লাইজ ইন লেটিং গো। সংকল্প নেওয়ার পর আমরা যদি ছেড়ে দিতে পারি না, কিন্তু কাজ করতে থাকবো, কাজ করতে থাকবো তার ডাইরেকশনে, কিন্তু রোজ 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 ভাববো না। হ্যাঁ, তখন কিন্তু তার মধ্যে পাওয়ার থাকে। অ্যাফার্মেশন যে জিনিসটা, এটা ইটস মোর অফ আ ওয়েস্টার্ন কালচার। হ্যাঁ, এটা আমাদের কালচারে খুব একটা ছিল না, কিন্তু দিস ডাজ নট হেল্প মাচ। হ্যাঁ, এখন বলা হয় না যে প্রত্যেক রাতে শোয়ার আগে তুমি নিজেকে এই অ্যাফার্মেশন দাও যে আই অ্যাম গ্রেট, আই অ্যাম গ্রেট, আই অ্যাম গ্রেট। তুমি অলরেডি গ্রেট। এবার রোজ রোজ সেটা নিজেকে মনে করানোর দরকার নেই, ইউ আর অলরেডি গ্রেট। হ্যাঁ, তোমার যদি মনে হয় আমাকে গ্রেট, আমাকে আলেকজান্ডার দ্য গ্রেট হতে হবে, তুমি বলো আমি আলেকজান্ডার দ্য গ্রেট, দেন লিভ ইট। রোজ রোজ তুমি যদি মানে নামতার মতো বলতে থাকো আই এম আলেকজান্ডার দ্য গ্রেট, আই এম আলেকজান্ডার দ্য গ্রেট, হ্যাঁ, দেন ইট ডাজন্ট টেক আস এনিওয়্যার। তো ইন্টেনশন, অ্যাটেনশন, ম্যানিফেস্টেশন, that's the secret. The secret lies in letting go. সংকল্পটা যদি মনে হয় না, তাহলে বারবার করে বলতে হয় না। ওটা দু চারবার ভেতরে একটা করলে পরে ওটা হ্যাবিট হয়ে যায়, গিয়ে হ্যাঁ, ওটাকে ওটাকে রিপিট করতে হয় না কি। আমরা যখন পুজোর সময় সংকল্প নিই না, আমাদের চন্ডী হওয়ার সময় আমরা সংকল্প নিচ্ছি, রুদ্র পূজায় সংকল্প নিচ্ছি, বা আমরা যখন যোগ নিদ্রা করি আমরা সংকল্প নিই, তো গুরুদেব কি বলেন যে রিপিট, মানে ফার্স্টে আমরা সংকল্পটাকে এটা প্রেজেন্ট টেন্সে বলি,
যে আপনি ধরুন আপনি চান যে আপনার কাছে একটা সো অ্যান্ড সো বাড়ি হয়ে আছে সো অ্যান্ড সো জায়গাতে, তো আই হ্যাভ আ বাড়ি ইন সো অ্যান্ড সো জায়গা, ওকে, you repeat it few times in your mind and then you let it go. Then automatically things starts happening. Okay. খুব ভালো লাগলো, দারুণ। ভেরি এনরিচিং প্রোগ্রাম, ভেরি নাইস। Thank you so much. Thank you so much. খুব ভালো লাগলো গো। হ্যাঁ, দারুণ। আপনাদের সবাইকেও